মুম্বাই থেকে বোস্টনের রাতের উড়ান নির্ধারিত সময় থেকে ২০ মিনিটের বিলম্বে রওনা হয়েছিল, কারণ একজন যাত্রী দেরিতে পৌঁছেছিলেন। যেই বিমান রানওয়ে ছেড়েছিল, ব্যবসায়িক শ্রেণীর কেবিনে সবকিছু একটা উষ্ণ হলুদ আলোয় ডুবে গিয়েছিল, যা লোকেদের নিরাপদ অনুভূতি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তবুও এটা একটা ব্যয়বহুল উড়ানের বিশেষত্বের মতো শান বজায় রেখেছিল। সেই পরিবেশে নিউ ইয়র্কের একটা বড় বিমান বিনিয়োগ তহবিলের সিইও প্রিয়া মেহরা পাশের সিটের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিয়েছিলেন। সেই সিট খালি ছিল না, যেমনটা তিনি আশা করেছিলেন। সেখানে একজন এশিয়ান বংশোদ্ভূত লোক বসেছিলেন, যার গাঢ় রঙের শার্টে তেলের দাগ ছিল এবং জুতো ঘিসে গিয়েছিল। তার সামনে প্রায় ৮ বছরের একটা মেয়ে বসেছিল, যে বিমানবন্দর থেকে কেনা সস্তা বিস্কুটের প্যাকেট সাবধানে খুলছিল। প্রিয়া তার ভুরু কুঁচকিয়েছিলেন। একটা অস্বস্তির অনুভূতি তার ভিতরে একটা স্বাভাবিক প্রতিক্রিয়ার মতো উঠে এসেছিল, যা এমন কারো ছিল যে ব্যক্তিগত কেবিনে থাকতে অভ্যস্ত ছিল, যে তার শ্রেণীর লোকেদের দেখতে অভ্যস্ত ছিল। মহার্ঘ পারফিউমের গন্ধ এবং কাঁচের সাথে ঠোকা ওয়াইনের গ্লাসের শব্দের অভ্যস্ত ছিল। অর্জুন সিং মুম্বাই বিমানবন্দরের একজন বিমান প্রযুক্তিবিদ, তার মেয়েকে বিমান উচ্চতা ধরার আগে কিছু খাওয়ানোর চেষ্টা করছিলেন। তিনি পাশে বসা মহিলার অস্বস্তিকর দেশটির দিকে মনোযোগ দেননি। তার জন্য উড়ান কখনোই কোনো নতুন বিষয় ছিল না, কিন্তু এবারটা আলাদা ছিল। তিনি এখন ককপিটে দাঁড়ানো ব্যক্তি ছিলেন না, তিনি এখন পাইলট ছিলেন না, তিনি শুধু একজন সাধারণ যাত্রী ছিলেন, যিনি তার মেয়েকে হৃদয়ের চিকিৎসার জন্য বোস্টন নিয়ে যাওয়ার জন্য মাসের পর মাস সঞ্চয় করে ২টো টিকিট কিনেছিলেন। মেয়েটির নাম ছিল অনন্যা। ৮ বছরের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা এবং হিন্দির চেয়ে ইংরেজি ভালো বলত। কিন্তু যখনই সে পাপা বলত, তখন সেই মিষ্টি স্বরে অর্জুনের মনে হতো যে এই বড় দেশে এখনও তার কোনো জায়গা আছে। তিনি চুপ ছিলেন, শুধু বোস্টন চিলড্রেন্স হাসপাতালের কথা ভাবছিলেন, যেখানে একজন ডাক্তার তার মেয়ের সার্জারির কথা বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রিয়া তার ল্যাপটপ খুলেছিলেন, একটা ইঞ্জিন তৈরির কোম্পানির সাথে চুক্তির শেষ লাইনগুলো টাইপ করতে শুরু করেছিলেন। তাকে বিনিয়োগের জগতের আয়রন লেডি বলা হতো, যিনি তার দৃঢ় স্পষ্টবাদী স্বভাবের জন্য পরিচিত ছিলেন এবং যাকে অনেক লোক অপছন্দও করত। তিনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে গরিব লোকেদের ব্যবসায়িক শ্রেণীতে ভ্রমণ করার আগে আবার ভাবা উচিত, কারণ এটা সেই লোকেদের জন্য যারা সত্যিই সময়ের মূল্য বোঝে। এই বক্তব্য ইন্টারনেটে হইচই তুলেছিল, কিন্তু তাকে কোনো পরোয়া ছিল না। তার জন্য আকাশ ডানা দেখানোর জায়গা ছিল, সমতার নয়। তাই যখন তিনি সেই ভারতীয় লোক এবং সস্তা বিস্কুট খাওয়া মেয়েকে দেখেছিলেন, তখন তিনি অপমানিত অনুভব করেছিলেন। একটা সিটের জন্য $10 এবং তাকে তেলের গন্ধ এবং প্লাস্টিকের থলির খড়খড় শব্দের সাথে শেয়ার করতে হচ্ছিল। এটা তার সহ্য ক্ষমতার বাইরে ছিল। বিমান ৩০ ফুট উচ্চতায় স্থির হয়ে গিয়েছিল। এয়ার হোস্টেস ফ্রান্স থেকে আমদানি করা সাদা ওয়াইন পরিবেশন করেছিলেন। প্রিয়া সবচেয়ে দামি ওয়াইন চেয়েছিলেন। তিনি সেই অস্বস্তির অনুভূতি ভুলতে চেয়েছিলেন, যা ভ্রমণের প্রত্যেক মুহূর্তে ঢুকে পড়ছিল। এদিকে অর্জুন শুধু ২টো গ্লাস জল চেয়েছিলেন, একটা নিজের জন্য এবং একটা তার মেয়ের জন্য। তিনি তার মেয়েকে শিখিয়েছিলেন যে গ্লাসের ঢাকনা না ফেলে কিভাবে খুলতে হয়। এটা একটা ছোট অভ্যাস ছিল, যা তিনি ভারতীয় বিমানবাহিনীতে কাটানো বছরগুলো থেকে শিখেছিলেন, যেখানে প্রত্যেক কাজ সঠিক এবং শান্ত হওয়া উচিত ছিল। অনন্যা ঢাকনা সফলভাবে খোলার পর ধীরে মুচকি হেসেছিল। তার নিষ্পাপ চোখ তার হৃদয়কে শান্ত করে দিয়েছিল। তিনি জানতেন যে তার মেয়ে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এটাও জানতেন যে সে তার পাপাকে চিন্তা না করানোর জন্য শক্ত দেখানোর চেষ্টা করছিল। প্রিয়া ওপরে তাকিয়েছিলেন। তার দৃষ্টি সেই লোকের হাতে থেমে গিয়েছিল, যা তার মেয়ের জন্য জলের গ্লাস ধরে রেখেছিল। সেখানে কিছুই বিশেষ ছিল না, শুধু এই অনুভূতি যে সেই লোক ঠিকঠাক জানতেন যে তিনি কি করছিলেন, কোনো ঘাবড়ানি বা শোর ছাড়া। তিনি দ্রুত তার স্ক্রিনে ফিরে এসেছিলেন, সেই বিবরণ ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। তার জন্য সেই লোক শুধু একজন প্রযুক্তিবিদ ছিলেন, যিনি বিমান পরিষ্কার করতেন, বোল্ট এবং গ্রিস পরীক্ষা করতেন, যেসব লোকের সাথে তিনি প্রতিদিন দেখা করতেন, কিন্তু কখনো সরাসরি দেখতেন না। তবুও তার হৃদয়ের কোনো কোণে একটা ছোট সন্দেহ ছিল, হয়তো কারণ তার চোখ একটা এমন পরিবেশে অদ্ভুতভাবে শান্ত ছিল, যা অদৃশ্য টেনশনে ভরা ছিল। লাউডস্পিকারে খারাপ আবহাওয়ার ঘোষণা হয়েছিল। কিছু লোক মাথা তুলেছিল, বাকিরা ঘুমাচ্ছিল বা ফিল্ম দেখছিল। প্রিয়া ভুরু কুঁচকিয়েছিলেন। তিনি অনিশ্চয়তা থেকে ঘৃণা করতেন। যে কোনো জিনিস যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল তাকে অস্বস্তি দিত।
তাকে জানা ছিল না যে পাশের সিটে বসা সেই লোক ক্যাপ্টেনের স্বরে কিছু অস্বাভাবিক শুনেছিলেন। তিনি শুধু একটা স্বর থেকে টেনশন চিনতে পারতেন, কারণ তিনি আকাশে এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয়েছিলেন, যখন প্রত্যেক সিদ্ধান্ত জীবন এবং মৃত্যুর সাথে যুক্ত ছিল। কিন্তু তিনি কিছু বলেননি। এটা এখন তার কাজ ছিল না। অনন্যা মাথা নিচু করে ধীরে জিজ্ঞাসা করেছিল যে বিমান কেন নড়ছে। অর্জুন মুচকি হেসে বলেছিলেন যে এটা শুধু হাওয়া। সেই মুহূর্তে প্রিয়া তার গভীর স্থির স্বর শুনেছিলেন, যাতে উত্তর ভারতের হালকা লহজা ছিল, কিন্তু স্পষ্টভাবে কোনো ঘাবড়ানি ছিল না। তিনি তার শান্তিতে অবাক হয়েছিলেন, কিন্তু তারপর তিনি তুরন্ত মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি সেই ব্যক্তির সম্পর্কে কৌতূহলী হতে চাননি যাকে তিনি তার শ্রেণীর গোলে মানতেন না। তিনি আরও ওয়াইন ঢেলেছিলেন, চুক্তি আবার খুলেছিলেন এবং তার চারপাশের সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাকে জানা ছিল না যে এই উড়ান শুধু তার পাজের সময়সূচি বদলাবে না, বরং বিশ্বকে দেখার তার পদ্ধতিকেও বদলে দেবে। কেবিনের পিছনে যাত্রীদের একটা দল মধ্য আমেরিকা দিয়ে যাওয়া ঝড়ের খবর নিয়ে ফিসফিস করছিল। প্রিয়া কিছু শব্দ শুনেছিলেন কিন্তু পরোয়া করেননি। অর্জুন আরও স্পষ্টভাবে শুনেছিলেন। তিনি এমন আবহাওয়া জানতেন। তার পুরানো সহজাত প্রবৃত্তি জেগে উঠেছিল, সাথে ককপিটে বসে রাডারকে লাল হতে দেখার পরিচিত অনুভূতি। তিনি ধীরে ধীরে শ্বাস নিয়েছিলেন, নিজেকে মনে করিয়ে দিয়েছিলেন যে এখন তিনি শুধু একজন যাত্রী। কিন্তু পেশার স্মৃতি সহজে মুছে যায় না। এটা শরীরের প্রত্যেক প্রতিক্রিয়ায় একটা ভূগর্ভস্থ ধারার মতো বয়, যা অবসরের সিদ্ধান্ত বা সেবামুক্তির কাগজ দিয়ে নিভানো যায় না। প্রিয়া ল্যাপটপ বন্ধ করেছিলেন যখন এয়ার হোস্টেস অশান্ত এলাকার জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। তিনি তার সিটে মাথা ঠেকিয়েছিলেন, শান্ত দেখানোর চেষ্টা করছিলেন। কিন্তু যখন কেবিনের বাতি ধীরে ঝাপসা হয়ে গিয়েছিল এবং ইঞ্জিনের শব্দ বদলে গিয়েছিল, তখন তার হৃদয় একটু দ্রুত ধড়কতে শুরু করেছিল। তিনি সেই ভারতীয় লোকের দিকে তাকিয়েছিলেন যে এখনও চুপ ছিলেন। তার চোখ খিড়কির দিকে ছিল, যেন তিনি কিছু গণনা করছিলেন। মেয়েটি তার বাবার কাঁধে ঝুঁকেছিল। তার হাতে এখনও জলের গ্লাস ছিল। একটা অদ্ভুত শান্তিপূর্ণ দৃশ্য যখন পুরো কেবিন শ্বাস আটকে রেখেছিল। তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন, বুঝতে পারছিলেন না যে এই দৃশ্য তাকে কেন বিরক্ত করছে। বিমান আরও জোরে নড়তে শুরু করেছিল। প্রিয়া তার ঠোঁট কামড়েছিলেন। তার মস্তিষ্ক সবচেয়ে খারাপ সম্ভাবনার একটা শৃঙ্খলা তৈরি করতে শুরু করেছিল। তাকে মরার ভয় ছিল না, কিন্তু নিয়ন্ত্রণ হারানোর ভয় ছিল। সেই মুহূর্তে কোথা থেকে ধাতুর একটা শব্দ এসেছিল, যা অনেক লোককে চমকে দিয়েছিল। এয়ার হোস্টেস পেশাদার স্বরে তাদের শান্ত করার চেষ্টা করেছিলেন। অর্জুন এখনও চুপ ছিলেন, কিন্তু তার মস্তিষ্কে শব্দের বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক শব্দ ছিল না, তিনি জানতেন, কিন্তু কিছু করতে পারতেন না। তিনি তার মেয়েকে দেখেছিলেন এবং দেখেছিলেন যে তার চোখে এখনও পুরো বিশ্বাস ছিল। সেই বিশ্বাস তাতে শান্ত রেখেছিল, ঠিক যেমনটা যখন তিনি মধ্যপ্রাচ্যের আকাশে একটা যুদ্ধ বিমান উড়িয়েছিলেন, যেখানে প্রত্যেক ঝাঁকুনি শেষ বিদায় হতে পারত। রাতের উড়ান মধ্য আমেরিকার ওপর তার যাত্রা চালিয়ে যাচ্ছিল। প্রিয়া ঘুমানোর চেষ্টায় তার চোখ বন্ধ করেছিলেন। অর্জুন ঘড়ি দেখে বাকি দূরত্বের অনুমান করেছিলেন। পূর্বে বিদ্যুতের ঝড় তৈরি হতে শুরু করেছিল। তিনি কাউকে বলেননি। কখনো কখনো চুপ থাকা সবকিছু বজায় রাখার একমাত্র উপায় হয়, এর আগে যে আসল ঝড় আসে। কেবিনে ইঞ্জিনের শব্দ যাত্রীদের ধীর শ্বাসের সাথে মিশে একটা এমন ধ্বনি তৈরি করছিল, যা শান্তপ্রিয়ও ছিল এবং নাজুকও ছিল, যেন ভাগ্যের ডাকের আগের একটা নীরবতা। প্রিয়া কখনো ভাবেননি যে একদিন তাতে এমন কারো পাশে বসতে হবে যার জগৎ এবং তার জগতের মধ্যে এত বড় পার্থক্য ছিল। তিনি একটা বিনিয়োগ ঐতিহ্যের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, হার্ভার্ডে পড়াশোনা করেছিলেন, হাডসন নদীর দৃশ্যের একটা অ্যাপার্টমেন্টে থাকতেন এবং ম্যানহ্যাটনের মাঝে একটা উঁচু ভবনে কাজ করতেন। তার জীবনে সবকিছু একটা স্পষ্ট ক্রমে সাজানো ছিল। সময়, পরিকল্পনা, টাকা, প্রতিষ্ঠা, প্রত্যেক সিদ্ধান্ত কোনো ঝুঁকি ছাড়াই নেওয়া হতো। কিন্তু পাশে বসা লোক স্পষ্টতই সেই জগতের ছিল না। তার মধ্যে কোনো ডেস্ক জব করা ব্যক্তির ভাব ছিল না। তিনি মহার্ঘ ঘড়ি পড়েননি। তিনি প্রত্যেক কয়েক মিনিটে তার ফোন দেখতেন না এবং তার কোনো পরোয়া ছিল না যে কে তার সম্পর্কে কী ভাবছে। যখন তিনি ইউরোপে তার অংশীদারদের ইমেল পাঠাচ্ছিলেন, তিনি তার মেয়ের সাথে ধীরে ধীরে কাল হাসপাতাল যাওয়ার সম্পর্কে সেই ডাক্তারের সম্পর্কে কথা বলছিলেন, যিনি সার্জারির কথা বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার স্বর গভীর এবং স্থির ছিল, যা তার বাহ্যিক রূপ থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যাকে তিনি সাধারণ মনে করতেন। অনন্যা সিটে ঝুঁকে একটা ছোট টেডি বিয়ারকে আলিঙ্গন করে রেখেছিল। তার চোখ অর্ধেক খোলা, অর্ধেক বন্ধ ছিল।
সে আমেরিকায় জন্মগ্রহণ করেছিল, কিন্তু এতটা হিন্দি বুঝত যে জানতে পারত যখন পাপা তার মায়ের উল্লেখ করতেন। তিনি প্রায়ই ধীরে ধীরে বলতেন, যেন কিছু লুকিয়ে রাখছিলেন। সে তার মাকে কখনো দেখেনি, শুধু এতটুকু জানত যে তার মাকে সূর্যমুখী ফুল পছন্দ ছিল, এবং যখনই রাস্তায় সেই ফুল দেখা যেত পাপা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন। একটা ৮ বছরের মেয়ের জন্য বোস্টন কোনো খেলার জায়গা ছিল না, বরং সেই জায়গা ছিল যেখানে বিশ্বের সবচেয়ে ভালো ডাক্তার ছিলেন, যেমনটা পাপা সব সময় বলতেন। সে এটা বিশ্বাস করত, কারণ বাড়িতে বিশ্বাসী একমাত্র এমন জিনিস ছিল যাতে টাকা লাগত না। অর্জুন একজন যুদ্ধবিমান পাইলট ছিলেন। তিনি ২১ বছর বয়সে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন। যখন তিনি এক আত্মীয়ের সাথে ভারত ছেড়ে আমেরিকায় এসেছিলেন, আমেরিকান স্বপ্নের দাম একটা অতীত ছিল যাকে পিছনে ছেড়ে যেতে হয়েছিল। উত্তরপ্রদেশের একটা ছোট গ্রামে দারিদ্র্যপূর্ণ শৈশব, বন্যার কারণে থেমে যাওয়া পড়াশোনা। সেই রাতগুলো যখন তার বাবা সাইকেল চালিয়ে দূরে কাজে যেতেন যাতে ছেলেকে ইংরেজি শেখানোর জন্য টাকা জোগাড় করতে পারেন। যখন তিনি সেনায় যোগ দিয়েছিলেন তখন তার মনে আমেরিকার প্রতি কৃতজ্ঞতা ছিল, কিন্তু তিনি একজন ভারতীয়ের সাধারণ জীবন ছাড়েননি। উড়ান দলে তিনি শীঘ্রই তার শান্ত থাকা এবং পরিস্থিতি সঠিকতার সাথে সামলানোর ক্ষমতার কারণে সবচেয়ে সম্মানিত পাইলটদের একজন হয়ে উঠেছিলেন। কিন্তু এই গৌরব মধ্যপ্রাচ্যে একটা দুপুরে শেষ হয়ে গিয়েছিল, যখন একটা উদ্ধার অভিযানের সময় তার বিমানে খারাপি হয়েছিল। তিনি তার কাছের সহকর্মীকে বাঁচানোর জন্য বিমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, এবং শেষে দুজনকে প্যারাশুট থেকে লাফ দিতে হয়েছিল। তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার শরীরের নিচের অংশ দাগে ভরে গিয়েছিল, এবং একটা মেডিকেল রেকর্ড তাকে চিরকালের জন্য আকাশ থেকে দূরে করে দিয়েছিল। সেনা ছাড়ার পরের বছরগুলোতে তিনি চাকরি খোঁজার চেষ্টা করেছিলেন। কেউই একজন আহত পাইলটকে চাকরি দিতে চায়নি যার কোনো ব্যবসা বা প্রযুক্তিগত ডিগ্রি ছিল না। শেষে তিনি বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ বিভাগে চাকরি নিয়েছিলেন। বিমানের ডানা পরিষ্কার করা, স্ক্রু পরীক্ষা করা, ইঞ্জিনের তেল বদলানো, কাজ ভারী ছিল, কিন্তু অন্তত তিনি সেই জিনিসের কাছে ছিলেন যাকে তিনি জীবনভর ভালোবাসতেন। তার সাথে তার স্ত্রী মীরার সাক্ষাৎ হয়েছিল, যিনি একটা হাই স্কুলের শিক্ষিকা ছিলেন, একটা সন্ধ্যার ইংরেজি ক্লাসে। তারা ২ বছর পর বিয়ে করেছিলেন এবং তারপর অন্যান্যার জন্ম হয়েছিল। মীরার একটা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যখন তিনি পিঠের চোটের চিকিৎসা করানোর জন্য তার স্বামীর সাথে দেখা করতে হাসপাতাল যাচ্ছিলেন। তিনি সেই দিনের সম্পর্কে কখনো কাউকে বলেননি, শুধু তার মানি ব্যাগে একটা পুরানো ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি রেখেছিলেন। তখন থেকে তিনি কাজ করে তার মেয়েকে লালন পালন করেছিলেন, কখনো অভিযোগ করেননি। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার প্রতিশ্রুতি পালন করা, তার মেয়েকে বোস্টন নিয়ে যাওয়া যাতে তার হৃদয়ের চিকিৎসা হয়, যা মীরা জীবিত থাকতে করতে পারেননি। প্রিয়া এই সম্পর্কে কিছু জানতেন না। তার জন্য তিনি শুধু একজন প্রযুক্তিবিদ ছিলেন। তিনি তাকে সেই সিটে দেখেছিলেন, তার আস্তিনে লাগা তেলের দাগকে সাধারণতার প্রতীক মনে করেছিলেন। তিনি বস্টনে তার আসন্ন বক্তৃতার কথা ভেবেছিলেন, যেখানে তিনি একটা বড় এয়ারলাইনের জন্য নতুন জেট ইঞ্জিনের সরবরাহের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছিলেন। তিনি নির্দেশক মণ্ডলে নিয়োগের পথে ছিলেন, একটা এমন পদক্ষেপ যার পরিকল্পনা তিনি ৩ বছর থেকে করছিলেন। প্রত্যেক অতিবাহিত মিনিট টাকা ছিল, এবং তার মতো কারো পাশে বসা তাকে তার পরিচিত জগৎ থেকে নিচে টেন নামানো অনুভূতি দিচ্ছিল। তাকে বুঝতে পারছিলেন না যে এয়ারলাইন এটা কেন হতে দিয়েছে, তাকে তার স্তরের লোকেদের পাশে কেন বসায়নি। তিনি অপমানিত অনুভব করেছিলেন, যদিও কেউ তার অপমান করেনি। যখন বিমান একটু নড়েছিল, প্রিয়া পাশে তাকিয়েছিলেন এবং দেখেছিলেন যে তিনি এখনও চুপ ছিলেন। তার চোখে কোনো পরিবর্তন ছিল না। তিনি এই বিষয়ে বিরক্ত হয়েছিলেন যে তিনি ভয় পাননি। তার মস্তিষ্কে সেই শান্তি একটা ধরনের ভান দেখানোর মতো ছিল, যেন তিনি মনে করছিলেন যে তিনি তার চেয়ে বেশি জানেন। তাকে জানা ছিল না যে তিনি সত্যিই বেশি জানতেন। পাইলট হিসেবে কাটানো বছরগুলো তাকে বিমানের প্রত্যেক ছোট কম্পন অনুভব করতে শিখিয়েছিল, সেই শব্দগুলো পড়তে শিখিয়েছিল যা অন্য লোকেরা চিনতে পারত না। হাওয়ার প্রত্যেক সিটি, ইঞ্জিনের লয়ে প্রত্যেক পরিবর্তন তাকে বলত যে কি হচ্ছে। তিনি ক্যাপ্টেনের স্বরে ক্লান্তি শুনেছিলেন যখন তিনি খারাপ আবহাওয়ার ঘোষণা করেছিলেন, একটা এমন জিনিস যার দিকে বেশিরভাগ অন্য যাত্রীরা মনোযোগ দেননি। কিন্তু তিনি চুপ ছিলেন। তিনি নিজের সাথে প্রতিশ্রুতি করেছিলেন যে তিনি কখনো আকাশে ফিরে যাবেন না, কখনো অতীতকে নিজেকে আবার টেনে নিতে দেবেন না। অনন্যা পাপাকে জিজ্ঞাসা করেছিল যে কিছু লোক এত উড়ে কেন। তিনি বলেছিলেন যে কিছু লোক কাজের জন্য উড়ে, কিছু বিশ্ব দেখার জন্য, এবং পাপা কর্তব্যের জন্য উঠতেন, কিন্তু এখন তিনি তার জন্য উঠছিলেন। মেয়েটি মাথা নেড়েছিল, যেন বুঝে গিয়েছে।
প্রিয়া সেই কথোপকথন শুনেছিলেন, কেন যেন এটা থেকে তিনি কিবোর্ডে টাইপ করা বন্ধ করে দিয়েছিলেন। তিনি ব্যক্তিগত অর্থের গল্পের অভ্যস্ত ছিলেন না। তার জগতে সবাইকে তার পছন্দের জন্য নিজেকে দায়ী করতে হতো। কেউ কারো ঋণী ছিল না, কিন্তু তার স্বরে কোনো অভিযোগ ছিল না। এটা একটা সাধারণ সত্য ছিল, যাতে দয়ার জন্য কোনো জায়গা ছিল না। হয়তো এটাই তাকে আরও অস্বস্তি দিচ্ছিল। বিমানে খাবারের সময় প্রিয়া লাল ওয়াইন সসের সাথে স্টেক বেছে নিয়েছিলেন। তিনি তার মেয়ের জন্য বাচ্চাদের খাবার বেছে নিয়েছিলেন এবং তারপর তার অংশ তাকে দিয়ে দিয়েছিলেন, কারণ মেয়েটি বন্ধ খাবার পছন্দ করত না। প্রিয়া এটা দেখেছিলেন, কিন্তু মনোযোগ না দেওয়ার ভান করেছিলেন। তাকে তার বাবার স্মৃতি এসেছিল, যিনি আমেরিকান এয়ারলাইন্সের জন্য কাজ করা একজন প্রাক্তন বাণিজ্যিক পাইলট ছিলেন, যাদের সাথে তার সম্পর্ক কখনো ভালো ছিল না। তিনি হৃদরোগের কারণে তাড়াতাড়ি অবসর নিয়েছিলেন এবং তিনি সবসময় মনে করতেন যে তিনি দুর্বল ছিলেন। শৈশব থেকেই তিনি মনে করতেন যে শক্তির অর্থ কারো প্রয়োজন না হওয়া। কিন্তু যখন তিনি সেই ভারতীয় বংশোদ্ভূত লোককে ধৈর্যশীল চোখে তার মেয়ের দেখাশোনা করতে দেখেছিলেন, তখন তাকে তার বাবার সাথে কাটানো কিছু দুর্লভ খাবারের স্মৃতি মনে পড়েছিল, যা তিনি বছরের পর বছর ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমান পূর্বের দিকে এগিয়ে যাচ্ছিল। বাইরে রাত এবং হাওয়া ছিল। কেবিনে শুধু ইঞ্জিনের নিয়মিত শব্দ ছিল। প্রিয়া একটা বিমান সাময়িকী খুলেছিলেন। সংযোগক্রমে প্রাক্তন সেনাদের সম্পর্কে একটা লেখায় চোখ পড়েছিল, যাদের সেনা ছাড়ার পর ভুলে যাওয়া হয়েছিল। তিনি দ্রুত পাতা উল্টে দিয়েছিলেন, কিন্তু তার মস্তিষ্কে পাশে বসা লোকের ছবি আসতে শুরু করেছিল। ফাটা শার্ট, সূর্যের থেকে পোড়া কবজি, শান্ত চোখ। তিনি সাময়িকী বন্ধ করেছিলেন। তিনি নিজেকে সেই বিষয়গুলোতে টেনে নিতে চাননি যা তার ছিল না। তিনি তার চোখ বন্ধ করেছিলেন এবং তার মেয়ের নিয়মিত শ্বাস শুনেছিলেন পরের সকালে পৌঁছনোর আগে। তিনি আশা করছিলেন যে বোস্টনের ডাক্তার বলবেন যে এখনও একটা সুযোগ আছে। এটাই একমাত্র জিনিস ছিল যা তিনি কামনা করতেন। তাকে জানা ছিল না যে একটা শব্দ না বলেও তার উপস্থিতি পাশে বসা মহিলার মনে পূর্বাগ্রহের দেয়ালকে নাড়াতে শুরু করেছিল, যিনি টাকা এবং খ্যাতির উচ্চতা থেকে বিশ্বকে দেখতে অভ্যস্ত ছিলেন এবং কখনো জানতেন না যে কিছু লোক এখনও উড়ে, যদিও তারা অনেক আগে তাদের ডানা হারিয়েছে। যখন স্ক্রিনে ঘড়ি স্থানীয় সময় অনুসারে মধ্যরাত দেখিয়েছিল, তখন উড়ান খারাপ আবহাওয়ার এলাকায় প্রবেশ করতে শুরু করেছিল। ককপিট থেকে ঘোষণা হয়েছিল, ক্যাপ্টেনের স্বর এখনও পেশাদারভাবে শান্ত ছিল, কিন্তু স্বরে কিছু খসখসে ছিল, যা আকাশ থেকে পরিচিত কোনো ব্যক্তি চিনতে পারত। হাওয়া আসার চেয়ে বেশি দ্রুত ছিল। একটা ঝড় দ্রুত মধ্যপশ্চিম এলাকা দিয়ে যাচ্ছিল। যাত্রীরা চিন্তিত হতে শুরু করেছিল। কিছু তাদের সিটবেল্ট কষে নিয়েছিল, অন্যরা শ্বাস আটকে খিড়কি থেকে বাইরে দেখছিল। ক্যাবিনে হাওয়া ভারী হয়ে গিয়েছিল, যেন সবাই কিছু এমন শোনার অপেক্ষা করছিল যা কেউ শুনতে চায় না। প্রিয়া শান্ত থাকার চেষ্টা করেছিলেন। তাকে অনিশ্চয়তা থেকে ঘৃণা ছিল, বিশেষ করে যখন এটা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। জীবনভর তাকে প্রত্যেক জিনিস পরিকল্পনা অনুসারে চলার অভ্যাস ছিল। তার কাছে প্রত্যেক সমস্যার সমাধান ছিল, শুধু এটার ছাড়া। তিনি তার ঘড়ি দেখেছিলেন। বোস্টনে কাল সকালের মিটিংয়ের কথা ভেবেছিলেন, যেখানে ডজনখানেক লোক কোটি কোটি ডলারের চুক্তিতে স্বাক্ষর করার অপেক্ষা করছিল। সব কিছু ঠিক হওয়া উচিত ছিল, কোনো ঘটনার জন্য কোনো জায়গা ছিল না। কিন্তু এখন হালকাভাবে নড়তে থাকা বিমানের ক্যাবিনে তাকে উপলব্ধি হয়েছিল যে তিনি তার শ্বাস ছাড়া কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেন না। একটা অযৌক্তিক রাগ উঠে এসেছিল, ঝড়ের ওপর, এয়ারলাইনের ওপর এবং পাশে বসা সেই লোকের ওপরও, যিনি এমন শান্ত ছিলেন যেন কিছু হয়নি। তিনি চুপ ছিলেন, তার চোখ সামনে ডিসপ্লে বোর্ডে ছিল। ইঞ্জিনের শব্দে পরিবর্তন অনুভব করছিলেন। এটা বিমানের শরীরে ধাক্কা খাওয়া দ্রুত হাওয়ার শব্দ ছিল, যাতে একটা লয়বদ্ধ কম্পনও ছিল। তিনি জানতেন যে এটা তুরন্ত বিপজ্জনক ছিল না, কিন্তু এটা স্বাভাবিকও ছিল না। তার মস্তিষ্কে উচ্চতা, হাওয়ার গতি, দিকের সংখ্যা আসতে শুরু করেছিল। এটা একজন পাইলটের সহজাত প্রতিক্রিয়া ছিল, একটা এমন জিনিস যা কখনো অদৃশ্য হয় না, যদিও তিনি অনেক বছর আগে আকাশ ছেড়ে দিয়েছিলেন। তিনি তার মেয়েকে দেখেছিলেন যে সে ভয়ে তার ঠোঁট কামড়াচ্ছিল, কিন্তু কাঁদার চেষ্টা করছিল না। তিনি তাকে শান্ত করার জন্য ধীরে মাথা নেড়েছিলেন এবং তারপর ক্যাপ্টেনের স্বর আবার শুনেছিলেন। দ্বিতীয় ঘোষণা ছোট, দ্রুত এবং আরও জরুরি ছিল। অশান্ত এলাকা প্রায় 10 মিনিট থাকবে। সবাইকে তাদের সিটে থাকতে হবে। চালক দল সেবা অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল। অশান্ত শব্দ শোনায় হালকা লাগে, কিন্তু তিনি জানতেন যে যখন নিয়ন্ত্রককে কয়েক মিনিটের মধ্যে দুবার বলতে হয়, তখন এর অর্থ ছিল যে তারা কিছু অপ্রত্যাশিতের মুখোমুখি হচ্ছিল। তিনি গভীর শ্বাস নিয়েছিলেন, তার মস্তিষ্ককে সতর্ক রাখার চেষ্টা করেছিলেন। এখানে তার কোনো কর্তব্য ছিল না, কিন্তু পেশাদার সহজাত জ্ঞান তার হৃদয়ের ধড়কনকে স্বাভাবিক থেকে দ্রুত করে দিয়েছিল।
প্রিয়া অনুভব করেছিলেন যে তার হাতের তালু ভিজে গিয়েছে। তাকে তার ভয় পাওয়া থেকে ঘৃণা ছিল। শৈশব থেকেই তিনি শিখেছিলেন যে কাউকে নিজেকে দুর্বল দেখানো যাবে না। যখন তার মায়ের মৃত্যু হয়েছিল তখন তিনি মাত্র ১৪ বছরের ছিলেন। তার বাবা, যিনি একজন পাইলট ছিলেন, তিনিও একটা শব্দ বলেননি, শুধু চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলেন। সেই ছবি তার মস্তিষ্কে সহ্যশীলতার প্রতীক হিসেবে অঙ্কিত হয়ে গিয়েছিল। তিনি কসম খেয়েছিলেন যে তিনি কখনো তার মতো হবেন না, কখনো অনুভূতিকে যুক্তির ওপর প্রভাবিত হতে দেবেন না। কিন্তু এখন অবিরত ঝাঁকুনির মাঝে তিনি নিজেকে কারোর ওপর বিশ্বাস করার ইচ্ছা করতে দেখেছিলেন। অজান্তে তিনি পাশে বসা লোকের দিকে তাকিয়েছিলেন। দেখেছিলেন যে তিনি এখনও চুপ ছিলেন। তার চোখ সোজা সামনে ছিল, যেন তিনি কোনো সংকেতের অপেক্ষা করছিলেন। তাকে বুঝতে পারছিলেন না যে তার শান্তি তাকে বিরক্তও করছিল এবং নিরাপদ অনুভূতিও দিচ্ছিল। কেবিনে হাওয়ার সিটি এবং ধাতুর কম্পনের শব্দ মিশে একটা তীক্ষ্ণ ধ্বনি তৈরি করছিল। কিছু যাত্রী চিৎকার করতে শুরু করেছিল। একজন এয়ার হোস্টেস কাঁপা স্বরে শান্ত করার চেষ্টা করছিলেন। আলো টিমটিম করছিল। অনন্যা তার পাপার হাত কষে ধরেছিল। ধীরে জিজ্ঞাসা করেছিল যে সব ঠিক আছে কি। তিনি বলেছিলেন যে সব ঠিক আছে, এটা শুধু হাওয়া। কিন্তু তার মস্তিষ্কে তিনি জানতেন যে সমস্যা শুধু এতটা ছিল না। বিমানের শরীরের সাথে অস্থিরতার অনুভূতি তাকে বলেছিল যে ওপরের হাওয়ার দিক হঠাৎ বদলে যাচ্ছিল। এটা বাণিজ্যিক উড়ানের জন্য সবচেয়ে বিপজ্জনক জিনিস ছিল। তিনি একজন সহকর্মীকে শুধু এই উচ্চতায় হঠাৎ বিপরীত হাওয়ার ঝাপটার কারণে তার জীবন হারাতে দেখেছিলেন। প্রিয়া পরিস্থিতির অনুমান করার জন্য চারদিকে তাকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু যাত্রীদের ঘাবড়ানো মুখ ছাড়া কিছু ছিল না। তার হাতে গ্লাস থেকে ওয়াইনের একটা ফোঁটা তার শার্টে পড়ে গিয়েছিল। একটা লাল দাগ তৈরি হয়েছিল। তিনি নিচে তাকিয়েছিলেন এবং বেহুদা একটা বিরক্তি অনুভব করেছিলেন। একটা সিটের জন্য $10 এবং এখন এটা ইকোনমি শ্রেণীর লোকেদের থেকে আলাদা ছিল না। তিনি নিজেকে এমন ভাবার জন্য তিরস্কার করেছিলেন, কিন্তু এই চিন্তা তার মস্তিষ্কে স্পষ্ট ছিল। যখন তিনি তার কেরিয়ার এবং বিউটি ছিল যে একটা ঘাবড়ানি লুকানোর জন্য কিছু বলতে যাচ্ছিলেন, তখন লাউডস্পিকার তৃতীয়বার বেজেছিল। এবার কোনো শান্তি ছিল না। নিয়ন্ত্রণ স্টেশনের সাথে যোগাযোগ ব্যবস্থা হারিয়ে গিয়েছিল। রাডার সিগন্যাল অস্থির ছিল। সবাইকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। পুরো কেবিনে একটা সম্মিলিত গুঞ্জে উঠেছিল। তিনি প্রত্যেক শব্দ শুনেছিলেন, এবং যে জিনিস তাকে চমকে দিয়েছিল তা যোগাযোগের ছিন্ন হওয়া ছিল না, বরং ক্যাপ্টেনের খারাপ বলার পদ্ধতি ছিল। বিমানবাহিনীতে লোকেরা সেই বাক্যাংশ কখনো ব্যবহার করত না যতক্ষণ না তারা সত্যিই ভয় পেয়ে যায়। তিনি ওপরে তাকিয়েছিলেন এবং শোনার চেষ্টা করেছিলেন, কিন্তু লাউডস্পিকার চুপ হয়ে গিয়েছিল। তিনি পরের কয়েক সেকেন্ডে দ্বিধা অনুভব করেছিলেন এবং বুঝেছিলেন যে পাইলট একটা জরুরি সমাধান খুঁজছিলেন। একটা পরিচিত অনুভূতি ফিরে এসেছিল, যেমন অনেক বছর আগে যখন তাকে একটা F-15 নিয়ন্ত্রণ করতে হয়েছিল যা একটা গরম এলাকায় নিয়ন্ত্রণ হারাচ্ছিল। শান্তি এবং ঘাবড়ানির মাঝের লাইন একটা সুতোর মতো পাতলা হয়, এবং শুধু সেই ব্যক্তি যিনি এটা অতিক্রম করেছেন ভারসাম্য বজায় রাখতে জানেন। প্রিয়ার হৃদয় দ্রুত ধড়কতে শুরু করেছিল যখন তিনি কাউকে পিছন থেকে ফিসফিস করতে শুনেছিলেন যে বিদ্যুৎ ব্যবস্থা প্রভাবিত হয়েছে। তিনি সম্পূর্ণ বুঝতে পারেননি, কিন্তু জানতেন যে এটা খুব খারাপ ছিল। তিনি পাশে বসা লোককে জিজ্ঞাসা করার কথা ভেবেছিলেন এবং তারপর থেমে গিয়েছিলেন। তিনি দুর্বল দেখাতে চাননি। তিনি ভেবেছিলেন যে তিনি এটা সহ্য করতে পারবেন, শুধু খিড়কি থেকে বাইরে না তাকান। কিন্তু যখন বাইরের আলো চমকেছিল, একটা নীল বিদ্যুতের লাইন আকাশে টেনে নিয়েছিল, তখন তিনি তার মেরুদণ্ডে দৌড়ানো ঠান্ডা অনুভূতি থামাতে পারেননি। তিনি আর্ম রেস্টকে কষে ধরেছিলেন, ধীরে তার চোখ বন্ধ করেছিলেন। তার মস্তিষ্কে শত শত মিটিং, রিপোর্ট, ইউরোপের উড়ান, অফিসের পার্টি, সবকিছু সেই মুহূর্তে বৃথা লাগছিল। তিনি জানতেন যে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসছে, ঝড়ের কারণে নয়, বরং সেই ভয়ের কারণে যা যে কোনো হাওয়ার চেয়ে দ্রুত ছড়াচ্ছিল। তিনি তার মেয়েকে দেখেছিলেন। তার স্ত্রীর সাথে করা প্রতিশ্রুতির কথা ভেবেছিলেন যে তিনি সব সময় তার মেয়েকে দেখাবেন যে বিশ্ব বাঁচার যোগ্য জায়গা। তিনি তার চোখে ভয় দেখাতে পারতেন না। তিনি তার স্বরকে গভীর রাখার চেষ্টা করেছিলেন যখন তিনি তার মেয়ের সাথে কথা বলেছিলেন, গভীর শ্বাস নেয়া এবং চালক দলের নির্দেশ পালন করার জন্য। মেয়েটি মাথা নেড়েছিল, তার ছোট ভালুককে কষে ধরেছিল, তার চোখ বড় বড় খোলা ছিল। প্রিয়া সেই দৃশ্য দেখেছিলেন। তার হৃদয় কিছু হোলচল হয়েছিল। তাকে তার শৈশবের উড়ান মনে পড়েছিল, যখন তার বাবা তার সাথে বসতেন। তাদের হাত ধীরে কমিক বুকের ওপর রাখা থাকত। কিছু বলতেন না, কিন্তু তাকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল। তিনি সেই অনুভূতি অনেক আগে ভুলে গিয়েছিলেন।
লাউডস্পিকার আবার বেজেছিল, কিন্তু এবার ক্যাপ্টেনের স্বর ছিল না, আরেকটা স্বর গুঞ্জে উঠেছিল, স্পষ্টভাবে ঘাবড়ানো। সহ পাইলট অজ্ঞান হয়ে গিয়েছিল। তাদের উড়ানের অভিজ্ঞতা রাখা যে কোনো ব্যক্তির থেকে সাহায্যের প্রয়োজন ছিল। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু শান্ত হয়ে গিয়েছিল, কেউ কিছু বলেনি। প্রিয়া চোখ খুলেছিলেন এবং চারদিকে তাকিয়েছিলেন, সবাই হতবাক ছিল। কিছু লোক প্রার্থনা করার জন্য মাথা নিচু করেছিল, কিছু কাঁদছিল। তিনি পাশে বসা লোকের দিকে তাকিয়েছিলেন এবং জীবনে প্রথমবার তিনি তার চোখে শুধু শান্তি দেখেননি, বরং কিছু গভীর দায়িত্বও দেখেছিলেন। তিনি একটা গভীর শ্বাস নিয়েছিলেন, তার সিট বেল্ট খুলেছিলেন। প্রিয়া স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, কিছু বলতে পারেননি। তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং শুধু একটা দৃষ্টিতে তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি জানেন যে তাকে কি করতে হবে। ক্যাবিনে সবার চোখ তার পিছু নিয়েছিল। যা হতে যাচ্ছিল তা জীবন এবং মৃত্যু, পূর্বাগ্রহ এবং বিশ্বাসের মাঝের লাইন ছিল। কেবিন একটা সংক্ষিপ্ত অরাজকতায় ডুবে গিয়েছিল। যখন লাউডস্পিকার চুপ হয়ে গিয়েছিল, সবাই চারদিকে তাকাচ্ছিল। কেউ উঠে দাঁড়ানোর সাহস করছিল না। কিছু লোক সাহায্যের জন্য চিৎকার করেছিল। অন্যরা এয়ার হোস্টেসকে ডাকার জন্য ঘণ্টা বাজিয়েছিল। সময় যেন টেনে যাচ্ছিল। সেই মুহূর্তে ডানদিকের সারির মাঝের সিটে বসা ভারতীয় বংশোদ্ভূত লোক ধীরে গলিয়ারে বেরিয়ে এসেছিলেন। তার স্বর ঘুটঘুটে পরিবেশে স্পষ্টভাবে গুঞ্জে উঠেছিল, গভীর এবং স্থির। তিনি ভারতীয় বিমানবাহিনীতে একজন প্রাক্তন যুদ্ধবিমান পাইলট ছিলেন, যাকে যুদ্ধবিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। সেই স্বর ঘাবড়ানির সঙ্গীতে একটা টানা রসের মতো ছিল, যা ভিড়কে অস্থায়ীভাবে চুপ করিয়ে দিয়েছিল। একজন এয়ার হোস্টেস স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এবং তারপর তুরন্ত তার জন্য সামনের পথ খুলে দিয়েছিলেন। লোকেরা তাকে দেখছিল, কেউ কিছু বলেনি। শুধু একটা সাধারণ অনুভূতি ছিল, আশা এইমাত্র ফিরে এসেছে। প্রিয়া তার থেকে তার দৃষ্টি সরাতে পারেননি। তাকে বুঝতে পারছিলেন না যে তার হৃদয় এত জোরে কেন ধড়কছে। তিনি ভয় পেয়েছিলেনও, এবং একটা অযৌক্তিক বিশ্বাসের ঢেউ তার পুরো শরীরে ছড়িয়ে পড়ছিল। তার মস্তিষ্কে তার বাবার ছবিকে ছিল, সেই লোক যিনি কখনো বলতেন যে কখনো কখনো পাইলটদের ৩ সেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই ৩ সেকেন্ড শত শত লোকের জীবন নির্ধারণ করতে পারে। তাকে হঠাৎ উপলব্ধি হয়েছিল যে যে লোককে তিনি কখনো তুচ্ছ মনে করেছিলেন, তিনি ঠিক সেই মুহূর্তে পদক্ষেপ নিচ্ছিলেন, এবং তাকে জানা ছিল না যে তিনি কি দেখছেন, একটা চমক বা একটা আসন্ন দুর্ঘটনা। ককপিটে সতর্কতার শব্দ অবিরত বাজছিল। ক্যাপ্টেন শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তার কপালে ঘামের ফোঁটা ছিল। যখন তিনি সেই লোককে ভিতরে আসতে দেখেছিলেন, তখন তার স্বর একটু কেঁপে উঠেছিল। যখন তিনি শুনেছিলেন যে তিনি মিরাজ ২০০০ উড়িয়েছেন, তখন ক্যাপ্টেন আর কিছু বলেননি, শুধু মাথা নেড়েছিলেন এবং সহপাইলটের সিট ছেড়ে দিয়েছিলেন। নতুন আসা ব্যক্তি নিয়ন্ত্রণ কক্ষকে দ্রুত পরীক্ষা করেছিলেন। তার দৃষ্টি প্রত্যেক সংকেতকারীতে বৌড়ে গিয়েছিল। হাইড্রোলিক ব্যবস্থায় খারাপির খবর ছিল। ডান ইঞ্জিন দুর্বল হচ্ছিল। রাডার সিগন্যাল থেমে থেমে আসছিল। সামনের আকাশ ঘন মেঘে ঢাকা ছিল এবং নিচে জমি ১০০০ ফুট দূরে ছিল। তার মস্তিষ্কে তুরন্ত একটা উড়ানের মানচিত্র তৈরি হয়ে গিয়েছিল। তিনি কাছের জায়গা চিহ্নিত করেছিলেন যেখানে জরুরি ল্যান্ডিং করা যেতে পারত। তিনি ক্যাপ্টেনকে উচ্চতা বজায় রাখতে বলেছিলেন, সাথে কাছের নিয়ন্ত্রণ স্টেশন থেকে আবার যোগাযোগের চেষ্টা করতে। কিন্তু রেডিও সিগন্যালে শুধু ভারী খড়খড় শব্দ ছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না। তিনি দ্রুত তার স্মৃতির ভিত্তিতে নির্দেশাঙ্ক ঢুকিয়েছিলেন, একটা কাছের বিমানবাহিনী ঘাঁটির অবস্থান নির্ধারণ করেছিলেন, যেখানে তিনি অনেক বছর আগে সেবা করেছিলেন। এটাই একমাত্র জায়গা ছিল যার উপর তিনি বিশ্বাস করতেন যে যদি ম্যানুয়ালভাবে নিয়ন্ত্রণ করা হয় তাহলে নিরাপদে নামতে পারবে। ক্যাপ্টেন তাকে দেখেছিলেন, তার চোখে আশ্চর্য এবং বিশ্বাসের মিশ্রণ ছিল। সেই লোক ধীরে মাথা নেড়েছিলেন। তার স্বর এত শান্ত ছিল যে পুরো ককপিটে শান্তি ছড়িয়ে পড়েছিল। তিনি বলেছিলেন যে যদি ক্যাপ্টেন সম্মত হন তাহলে তিনি নিয়ন্ত্রণের দায়িত্ব নেবেন, এবং যখন অন্যজন মাথা নেড়েছিলেন তখন তিনি নিয়ন্ত্রণ কক্ষে তার হাত রেখেছিলেন, সেই হাত যা থেকে তিনি ভেবেছিলেন যে তিনি কখনো আবার জয়স্টিক স্পর্শ করবেন না। প্রিয়া বাইরে থেকে ছোট শিশির থেকে দেখছিলেন। তাকে চমকানো বাতি এবং নিয়ন্ত্রণ কক্ষে ঝুঁকে থাকা লোকের ছায়া দেখা যাচ্ছিল। একজন এয়ার হোস্টেস তার কাছে এসেছিলেন এবং ধীরে বলেছিলেন যে তিনি প্রধান পাইলটের সাহায্য করছিলেন। তিনি কিছু বলেননি, শুধু তার হৃদয়কে সংকুচিত হতে অনুভব করেছিলেন। তাকে তার বলা প্রত্যেক কড়া শব্দ মনে পড়েছিল, তার ধৈর্যশীল চোখ মনে পড়েছিল, এবং তার মেয়ের নিষ্পাপতা থেকে এটা বলার উপর তার হালকা মুচকি হাসি মনে পড়েছিল যে পাপা বিমান চালাতে জানেন।
সেই সময় তিনি ভেবেছিলেন যে এটা বাচ্চাদের মূর্খতাপূর্ণ শেখা। এখন তিনি জানতেন যে এটা সত্য ছিল, এবং যিনি সব সময় সবকিছু বোঝার ওপর গর্ব করতেন, সবচেয়ে সরল জিনিস দেখতে পাননি। ককপিটে তিনি সহজাত জ্ঞানের গতিতে কাজ করছিলেন। বাইরের দ্রুত হাওয়া বিমানকে অবিরত নাড়াচ্ছিল, কিন্তু তার প্রত্যেক কাজ নির্ধারক ছিল। তিনি দৃষ্টিকোণের কোণ, জ্বালানির পরিমাণ পরীক্ষা করেছিলেন, হাওয়ার দিক নির্ধারণ করেছিলেন এবং তারপর জরুরি ল্যান্ডিং ব্যবস্থা চালু করেছিলেন। হেডফোনের মধ্যে বিমান যাতায়াত নিয়ন্ত্রকের স্বর দুর্বলভাবে শোনা যাচ্ছিল। তাদের সিগন্যাল পাওয়া গিয়েছিল এবং তারা জরুরি ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়ার প্রস্তুতি করছিল। তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছিলেন। তার স্বর একাগ্রতায় ভরা ছিল। রানওয়েকে পরিষ্কার করার অনুরোধ করেছিলেন। বাইরে গর্জনের শব্দ গুঞ্জিছিল। নিচে কেবিনে শত শত লোক শ্বাস আটকে রেখেছিল, জানত না যে কি হচ্ছে। ক্যাপ্টেন ধীরে বলেছিলেন যে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়েছে। তিনি শুধু মাথা নেড়েছিলেন। তার মস্তিষ্কে সব প্রক্রিয়া আগের মতো ফিরে এসেছিল। গতিকে নিয়ন্ত্রণ করা, ভারসাম্য বজায় রাখা, ডানাকে স্থির করা, উচ্চতা বজায় রাখা। তিনি তার ঘাড়ের পিছনে ঘাম বইতে অনুভব করেছিলেন, কিন্তু তার মস্তিষ্ক ততটাই ঠান্ডা ছিল যতটা সেনায় থাকার সময় ছিল। তাকে জরুরি প্রশিক্ষণ সেশন মনে পড়েছিল, সেই সময় যখন তাকে রাডার ছাড়া রাতে উড়তে হয়েছিল। সেই মুহূর্ত যখন তিনি মৃত্যুর কাছে ছিলেন। সব কিছু পুনরাবৃত্তি হচ্ছিল, কিন্তু এবার এটা সহকর্মী ছিল না, বরং সাধারণ নাগরিক ছিল। বাচ্চারা ছিল, সেই লোকেরা ছিল যারা আকাশ সম্পর্কে কিছু জানত না। তিনি পিছনে কেবিনে তার মেয়ের সম্পর্কে ভেবেছিলেন। যখন তিনি উঠে দাঁড়িয়েছিলেন, তখন তার চোখে যে দৃষ্টি ছিল তার সম্পর্কে ভেবেছিলেন। তিনি জানতেন যে তাকে ভুল করার অনুমতি নেই। প্রিয়া ঘড়ি দেখেছিলেন। প্রত্যেক মিনিট ঘণ্টার মতো লাগছিল। তিনি ইঞ্জিনের শব্দে পরিবর্তন শুনেছিলেন, জানতেন যে বিমান উচ্চতা কমাচ্ছে। কিছু যাত্রী প্রার্থনা করতে শুরু করেছিল, অন্যরা তাদের প্রিয়জনের নাম ডাকছিল। তিনি প্রার্থনা করেননি, কিন্তু তার মস্তিষ্কে একটা স্পষ্ট চিন্তা গুনছিল। তিনি বাঁচতে চেয়েছিলেন। তিনি কখনো ভাবেননি যে এটা এত গুরুত্বপূর্ণ হবে। ক্ষমা চাওয়ার জন্য বাঁচতে, আবার শুরু করার জন্য বাঁচতে। এবং এখন তার জীবন সেই লোকের হাতে ছিল যাকে তিনি কখনো নিম্ন শ্রেণীর মনে করতেন। এই সত্য তাকে লজ্জিত এবং কৃতজ্ঞ দুটোই অনুভূতি দিয়েছিল। ককপিটে তিনি আবার অফিস স্টেশন থেকে যোগাযোগ করেছিলেন। হেডফোনের মধ্যে স্বর এখন আরও স্পষ্ট ছিল। একজন মধ্যবয়সী পুরুষের স্বর গুঞ্জে উঠেছিল। যখন তিনি তার পুরানো কল সাইন শুনেছিলেন, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করেছিলেন, এটা কি সত্যিই তুমি? তিনি সংক্ষিপ্তভাবে নিশ্চিত করেছিলেন এবং তারপর পরিস্থিতির খবর দিয়েছিলেন। হাইড্রোলিক ব্যবস্থা ব্যর্থ, ডান ইঞ্জিন দুর্বল, সহ পাইলট অজ্ঞান, জরুরি ল্যান্ডিংয়ের অনুরোধ। অন্য দিক থেকে স্বর এসেছিল, রানওয়ে প্রস্তুত আছে, জরুরি স্তর 1, আমরা তোমার অপেক্ষা করছি। শুধু কয়েকটা শব্দ, কিন্তু তার হৃদয়কে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্মৃতির একটা অংশ ফিরে এসেছিল। সেই দিন যখন তিনি নেব্রাস্কার গভীর আকাশে একজন পাইলট হিসেবে উঠতেন, যেখানে হাওয়া দ্রুত এবং সূর্য চিলচিল করছিল। প্রায় 10 মিনিট পর যাত্রী কেবিনে জরুরি বাতি জ্বলে উঠেছিল। ক্যাপ্টেনের স্বর লাউডস্পিকারে গুঞ্জে উঠেছিল, এটা ঘোষণা করতে যে তারা জরুরি ল্যান্ডিং করতে যাচ্ছে। সবাইকে চুপ থাকতে এবং নির্দেশ পালন করতে অনুরোধ করা হয়েছিল। প্রিয়া গভীর শ্বাস নিয়েছিলেন, আর্মরেস্টকে কষে ধরেছিলেন। তিনি কম্পন কমতে অনুভব করেছিলেন এবং তারপর একটা হালকা ঝাঁকুনি সবাইকে সামনে ঠেলে দিয়েছিল। একটা অদ্ভুত শব্দ গুঞ্জে উঠেছিল, ধাক্কার নয়, বরং রানওয়েকে স্পর্শ করা চাকার শব্দ। কয়েক সেকেন্ডের নীরবতার পর তালি, কান্না এবং একে অপরকে ডাকার শব্দ সব জায়গায় গুঞ্জে উঠেছিল। তিনি ওপরে তাকিয়েছিলেন, এয়ার হোস্টেসকে কাঁদতে দেখেছিলেন, যাত্রীদের একে অপরকে আলিঙ্গন করতে দেখেছিলেন এবং সেই ভারতীয় মেয়েকে খুশিতে হাসতে দেখেছিলেন। ককপিটে দরজা খুলে গিয়েছিল, সেই লোক বাইরে বেরিয়ে এসেছিলেন। তার স্বর গভীর কিন্তু স্পষ্ট ছিল, আমরা নিরাপদ। পুরো কেবিন একসাথে তালি বাজাতে শুরু করেছিল। অনেক লোক ধন্যবাদ দেওয়ার জন্য দৌড়ে এসেছিল। প্রিয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন, তাকে জানা ছিল না যে কি বলতে হবে। তার মস্তিষ্কে সব ছবি একে অপরের উপর চড়ছিল। তেলের দাগ লাগা হাত, পুরানো শার্ট, শান্ত চোখ এবং এখন 200-এর বেশি জীবন বাঁচানো নায়ক। তিনি কয়েক পা এগিয়ে গিয়েছিলেন। ধন্যবাদ বলার ইচ্ছা ছিল, কিন্তু তিনি শুধু ধীরে মাথা নেড়েছিলেন এবং তার মেয়ের দিকে ফিরেছিলেন। মেয়েটি দৌড়ে তাকে আলিঙ্গন করেছিল, মুখে কিছু এমন বলেছিল যা শ্বাসের মতো ধীর ছিল।
সেই দৃশ্য তার গলা রুদ্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে তাকে একটা বিষয় বুঝতে পেরেছিলেন, কিছু লোক এমন হয় যাদের উপাধির প্রয়োজন হয় না, দর্শকের প্রয়োজন হয় না, কিছু প্রমাণ করার প্রয়োজন হয় না, তাদের শুধু সঠিক কাজ করার প্রয়োজন। এবং কখনো কখনো সেই লোকেরাই এই বিশ্বকে পড়ে যাওয়া থেকে বাঁচায়, যখন বিমান রানওয়েতে সম্পূর্ণ থামে এবং ইঞ্জিনের শব্দ শান্ত হয়ে যায়। সময় যেন থেমে গিয়েছে। শত শত লোক এইমাত্র একটা জীবনঘাতী সংকট থেকে গিয়েছে, কিন্তু কেউ সম্পূর্ণ বুঝতে পারেনি যে কি হয়েছে। তারা শুধু এতটুকু জানত যে তারা জীবিত, এবং সেই ভারতীয় বংশোদ্ভূত লোক এর কারণ ছিল। কেবিনে কান্না এবং হাসির মিশ্রিত শব্দ, রাহত এবং ক্লান্তির মাঝে সেই লোক, যাকে তিনি কখনো প্রযুক্তিবিদ বলতেন, চুপচাপ দাঁড়িয়েছিলেন। চালক দলকে সংক্ষিপ্তভাবে বলছিলেন যে কোনো আহত হয়নি। এই বক্তব্য সবাইকে আবার আবেগপ্রবণ করেছিল, যেন অনুভূতির একটা ঢেউ পুরো কেবিনে ছড়িয়ে পড়েছিল। প্রিয়া ককপিটের দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তার হাত এখনও হালকাভাবে কাঁপছিল। তিনি তার থেকে তার দৃষ্টি সরাতে পারেননি। তার মনে সব চিন্তা জট পাকিয়ে দিয়েছিল, প্রশংসা, অনুতাপ এবং লজ্জা। কয়েক ঘন্টা আগে তিনি তার হাতে লাগা তেলের দাগের মজা করেছিলেন, এবং এখন সেই হাতগুলো তার জীবন বাঁচিয়েছে। যখন যাত্রীরা নামতে শুরু করেছিল, তখন তিনি ততক্ষণ অপেক্ষা করেছিলেন যতক্ষণ না তিনি তার মেয়ের সাথে বাইরে আসেন। তখনই তিনি তার কবজিতে একটা ছোট ট্যাটু দেখেছিলেন, একটা পাখির ডানার আকৃতি, যাতে 4001 নম্বর লেখা ছিল। তিনি চমকে উঠেছিলেন। তাকে সেই প্রতীক মনে পড়েছিল। অনেক বছর আগে তার বাবা বিমানবাহিনীর একটা যুবক পাইলটের সম্পর্কে বলেছিলেন, যিনি মধ্যপ্রাচ্যে একটা দুর্ঘটনায় তাকে বাঁচিয়েছিলেন। সেই ইউনিটের উপনাম ছিল বাদশাদ। তিনি তার মনে ভেবেছিলেন, এটা সেই ব্যক্তি হতে পারে মা। যখন বাবা মেয়ে গিয়েছিলেন, তখন তিনি ধীরে ডেকেছিলেন। তিনি ফিরেছিলেন। তার চোখ শান্ত ছিল, কোনো অহংকার ছিল না। তিনি খসখসে স্বরে জিজ্ঞাসা করেছিলেন, আব্বাস কি সাথে ছিলেন? তিনি তাকে দেখে ধীরে মাথা নেড়েছিলেন। তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। স্মৃতি উঠে এসেছিল। সেই রাত যখন তার বাবা প্লাস্টার লাগানো পায়ে বাড়ি ফিরেছিলেন, এটা বলতে যে একজন পাইলট বিপজ্জনক এলাকায় থেমেছিলেন যাতে তাকে বাইরে বেরোনোর পথ বলতে পারেন। যখন তার নিজের বিমান জ্বলছিল, তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু অন্যজন গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিলেন এবং তাকে সেনা ছাড়তে হয়েছিল। তিনি তখন ছোট ছিলেন, তাকে নাম মনে ছিল না, শুধু তার বাবার গল্পে কৃতজ্ঞতাপূর্ণ চোখ মনে ছিল। এখন সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি শব্দ খুঁজছিলেন, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি শুধু ধীরে বলেছিলেন, আমরা সবাই ঠিক আছি, এতটাই যথেষ্ট। তারপর তিনি তার মেয়ের সাথে চলে গিয়েছিলেন। সেই সাধারণ বাক্য তাকে যে কোনো তিরস্কারের চেয়ে বেশি লজ্জিত করেছিল। তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, তাদের ততক্ষণ দেখছিলেন যতক্ষণ না তারা ভিড়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কে একটা স্পষ্ট সত্য সামনে এসেছিল। তিনি সেই ব্যক্তির তিরস্কার করেছিলেন, যিনি কখনো তার বাবাকে বাঁচিয়েছিলেন, যিনি এইমাত্র তাকে বাঁচিয়েছিলেন। যখন তার নিজের বিমান জ্বলছিল, তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু অন্যজন গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিলেন এবং তাকে সেনা ছাড়তে হয়েছিল। তিনি তখন ছোট ছিলেন, তাকে নাম মনে ছিল না, শুধু তার বাবার গল্পে কৃতজ্ঞতাপূর্ণ চোখ মনে ছিল। এখন সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি শব্দ খুঁজছিলেন, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। তিনি শুধু ধীরে বলেছিলেন, আমরা সবাই ঠিক আছি, এতটাই যথেষ্ট। তারপর তিনি তার মেয়ের সাথে চলে গিয়েছিলেন। সেই সাধারণ বাক্য তাকে যে কোনো তিরস্কারের চেয়ে বেশি লজ্জিত করেছিল। তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, তাদের ততক্ষণ দেখছিলেন যতক্ষণ না তারা ভিড়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কে একটা স্পষ্ট সত্য সামনে এসেছিল। তিনি সেই ব্যক্তির তিরস্কার করেছিলেন, যিনি কখনো তার বাবাকে বাঁচিয়েছিলেন, যিনি এই মাত্র তাকে বাঁচিয়েছিলেন। পরের দিন উড়ানের খবর পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছিল। প্রধান টিভি চ্যানেলগুলো একসাথে খবর দিয়েছিল যে একজন প্রাক্তন ভারতীয় আমেরিকান পাইলট 263 যাত্রীকে বাঁচিয়েছেন। তার মেয়েকে কোলে নিয়ে বিমানের সিঁড়ি থেকে নামার তার ছবি সাহস এবং বিনয়ের প্রতীক হয়ে গিয়েছিল। প্রেস তার বাড়িতে পৌঁছেছিল, কিন্তু তিনি সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছিলেন। যখন তাকে নায়ক হওয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি শুধু এতটুকু বলেছিলেন, আমি শুধু যা দরকার ছিল তা করেছি। এই উত্তর প্রত্যেক সংবাদপত্রে ছাপা হয়েছিল এবং লক্ষ লক্ষবার শেয়ার করা হয়েছিল। প্রিয়া বোস্টনের একটা হোটেলের ঘরে বসে টিভি স্ক্রিনে সেই ছবি বারবার দেখছিলেন। তিনি সেই শান্ত মুখের সম্পর্কে ভাবতে থামতে পারেননি। সব পরিকল্পনা, চুক্তি, মিটিং অর্থহীন লাগছিল।
তিনি তার বাবাকে মনে করেছিলেন। মাসের পর মাস কথা না বলার পর তাকে ফোন করেছিলেন। তার স্বর খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু এখনও উষ্ণতায় ভরা ছিল। যখন তিনি গল্প শোনালেন তখন তিনি অনেকক্ষণ চুপ ছিলেন এবং তারপর বলেছিলেন, যদি এটা সেই হয় তাহলে আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ বলো। সেই ব্যক্তি আমার জীবন বাঁচিয়েছে এবং আমি জীবনভর তার ঋণী থাকব। এই কথা তার চোখে অশ্রু এনেছে। কয়েকদিন পর তিনি রিভার সাইডে তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা কেন্দ্র থেকে দূরে একটা পুরানো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছিল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বাচ্চাদের হাসির শব্দ শুনছিলেন। যখন দরজা খুলে গিয়েছিল তখন তিনি বিমানে পাওয়া ছোট মেয়েকে ছবি আঁকতে দেখেছিলেন। কাগজে একটা বড় বিমানের ছবি ছিল, যার উপর লেখা ছিল, পাপা বিশ্বের সবচেয়ে ভালো পাইলট। মেয়েটি অতিথিকে দেখে বিনয়ের সাথে নমস্তে করেছিল এবং তারপর ভিতরে তার দাদিকে ডাকতে গিয়েছিল। যখন তিনি বাইরে এসেছিলেন তখন তার চোখে একটু হতবাক ছিল, কিন্তু কোনো ঠান্ডা ছিল না। তিনি নিজেকে পরিচয় দিয়েছিলেন, বিএফটিএফ বলেছিলেন যে তিনি ধন্যবাদ বলতে চান এবং তিনি তার এবং তার মেয়ের ওপর একটা ক্ষমার ঋণী। তিনি শুধু মুচকি হেসে বলেছিলেন যে এর কোনো প্রয়োজন নেই। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার কোম্পানি তাকে একটা ভালো চাকরি পাইয়ে দিতে পারে। তিনি মাথা নেড়ে বলেছিলেন যে তিনি শুধু শান্তিতে তার মেয়েকে পালন করতে চান। তিনি হার মানেননি। তিনি অভিজ্ঞতার সম্পর্কে কথা বলেছিলেন যে তার মতো পাইলটদের বিমান শিল্পে ফিরে আসার প্রয়োজন আছে, যে বিশ্বের এমন লোকদের প্রয়োজন যারা অন্যের চেয়ে বেশি আকাশ বোঝে। তিনি তবুও মানা করেছিলেন। তিনি বলেছিলেন যে তার কাছে সবকিছু ছিল, উপাধি, পদ, কিন্তু একমাত্র জিনিস যা তিনি রাখতে পারেননি তা তার স্ত্রী এবং তার ডানা। এখন তিনি শুধু তার মেয়েকে রাখতে চান। তাকে আর কিছু বলতে আসেনি। তিনি ছোট ঘরে চারদিকে তাকিয়েছিলেন। টেবিলে বড় যত্নে রাখা অ্যালুমিনিয়ামের বিমান মডেল দেখেছিলেন। একটা পুরনো ছবি দেখেছিলেন যাতে ৩ জন লোক ছিল। হয়তো তার স্ত্রী এবং মেয়ে। যখন সে ছোট ছিল তাকে ঘুটঘুটে অনুভূতি হয়েছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে তিনি পুরানো জীবনে কেন ফিরে যেতে চান না, কিন্তু তার হৃদয়ে তিনি এটাও জানতেন যে তার মতো মানুষ সবসময় চুপচাপ থাকতে পারে না। তিনি চলে গিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটা ঘটনা ঘটেছিল। তার কোম্পানি দ্বারা প্রায়োজিত একটা নতুন বিমানের পরীক্ষা উড়ানের সময় সিয়াটেলে উড়ার সময় নিয়ন্ত্রণ ব্যবস্থায় খারাপই হয়েছিল। প্রিয়া সেই উড়ানে একজন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। যখন ঘটনা ঘটেছিল তখন পরীক্ষা পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বিমান অস্বাভাবিকভাবে উচ্চতা হারাতে শুরু করেছিল। তাকে সেই ভাগ্যবান উড়ানের মুহূর্ত মনে পড়েছিল। লাউডস্পিকারের ঘোষণা শোনার সময়ের অসহায়তার অনুভূতি মনে পড়েছিল। জমিতে সংযোগক্রমে সেই দিন তিনি তার মেয়েকে বিমানবন্দর ঘুরিয়ে দেখাচ্ছিলেন, কারণ তাকে উড়তে থাকা বিমান দেখতে পছন্দ ছিল। যখন লাউডস্পিকারে কোম্পানির পরীক্ষা বিমানে খারাপের ঘোষণা হয়েছিল তখন তিনি চিহ্নিত সংখ্যা চিনে ফেলেছিলেন এবং কোনো দ্বিধা ছাড়া সোজা নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে দৌড়েছিলেন। তিনি ককপিট থেকে যোগাযোগের অনুমতি চেয়েছিলেন। তার পরিচয় এবং অভিজ্ঞতা স্পষ্টভাবে বলেছিলেন। তার স্বর রেডিও তরঙ্গে গুঞ্জে উঠেছিল, এটা বাজ, আমি তোমাদের ল্যান্ডিংয়ে নির্দেশ দেব। কেবিনে প্রিয়া যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সেই স্বর শুনেছিলেন। তার হৃদয় বসে গিয়েছিল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন। আবার তার নির্দেশে পরীক্ষা পাইলট নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিলেন। রানওয়েতে নিরাপদে নেমেছিল। যখন বিমান থেমেছিল তখন তিনি তার অশ্রু থামাতে পারেননি। তিনি নিচে নেমে দেখেছিলেন যে তিনি নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলছিলেন। তার মুখ এখনও শান্ত ছিল। তিনি তার কাছে গিয়েছিলেন, তার হাত কষে ধরেছিলেন, কাঁপা স্বরে বলেছিলেন, তুমি এসব কেন করলে? এসবের পরও তিনি তাকে দেখেছিলেন। তার চোখ হাওয়ার মতো হালকা ছিল। শুধু এতটুকু বলেছিলেন, কারণ আমাদের এটাই শেখানো হয়েছে। যুদ্ধবিমান পাইলট এটা বেছে নেয় না যে কাকে বাঁচাতে হবে। এই উত্তর তাকে ভেঙে দিয়েছিল। শক্তি, পদ এবং শ্রেণীভেদের সম্পর্কে তার সব বিশ্বাস ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। একটা মুহূর্তের জন্য তিনি তার সামনে একজন প্রযুক্তিবিদ বা প্রাক্তন পাইলট দেখেননি, বরং এমন একজন মানুষকে দেখেছিলেন যার হৃদয়ে দুর্লভ সাহস এবং পরোপকার ছিল। সেই রাত যখন তিনি হোটেল ফিরেছিলেন তখন তিনি অনেকক্ষণ একা বসেছিলেন। তার বলা প্রত্যেক কথা, তার প্রত্যেক ছোট হাবভাব মনে করে বুঝে গিয়েছিলেন যে কিছু লোক বিশ্ব দেখার জন্য উড়ে না, বরং বিশ্বকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য উড়ে। সিয়াটেলে হওয়া ঘটনার নিষ্পত্তির পর ভারতীয় বংশোদ্ভূত প্রাক্তন পাইলটের গল্প আবার সব টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল। প্রেস তাকে আমেরিকান আকাশের নীরব নায়ক বলেছিল। নিয়ন্ত্রণ কেন্দ্রে তার ছবিগুলো হাতে এখনও হেডফোন, শান্তি এবং সমর্পণের প্রতীক হয়ে গিয়েছিল। অনেক সাংবাদিক সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করেছিল, কিন্তু তিনি আবার মানা করেছিলেন।
তিনি শুধু সংক্ষিপ্তভাবে বলেছিলেন যে তিনি কিছু বড় করেননি, শুধু তার অন্তরাত্মার অনুসারে কাজ করেছেন। লোকেদের যে বিষয়ে আবেগপ্রবণ করেছিল তা তার একবার আবার জীবন বাঁচানোর কাজ ছিল না, বরং তার প্রায় অদৃশ্য বিনয় ছিল। এদিকে প্রিয়া তার মনে চলা অস্থিরতা থেকে বাইরে বেরোতে পারছিলেন না। তাকে মনে হয়েছিল যেন তিনি একটা লম্বা স্বপ্ন থেকে জেগে উঠেছেন, যেখানে তিনি মনে করতেন যে প্রত্যেক মূল্য টাকা, পদ এবং শক্তি দিয়ে মাপা যায়। প্রেসের সামনে তার উপস্থাপনায় তিনি তার সম্পর্কিত সব প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, তাই নয় যে তিনি শ্রেয় নিতে চেয়েছিলেন, বরং তাই যে তিনি জানতেন যে তিনি খ্যাতি চান না। তিনি মিডিয়াকে শুধু এতটুকু বলেছিলেন যে সব শ্রেয় জমি থেকে নির্দেশ দেওয়া ব্যক্তির এবং কোম্পানির সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার দায়িত্ব নেবে। কিন্তু আলো এবং মিটিংয়ের পিছনে তিনি কিছু অন্য ভাবতে শুরু করেছিলেন। তিনি যে বিমান শিল্পের নেতৃত্ব দিচ্ছিলেন তার চিন্তাকে কিভাবে বদলানো যায়। তাকে কারখানায় প্রযুক্তিগত কর্মীদের সাথে তার মিটিং মনে পড়েছিল। তাদের মধ্যে অনেক প্রাক্তন সেনা ছিল যারা সেনায় সেবা করেছিল এবং অবসরের পর অস্থায়ী কম স্বীকৃত চাকরি করতে হয়েছিল। তাকে মনে পড়েছিল যে একবার কেউ বলেছিল, আমরা কখনো বিমান উড়াতাম, এখন আমরা মেঝে পরিষ্কারও করতে পারি যতক্ষণ না আমরা বিমানের কাছে থাকতে পারি। সেই সময় এই কথায় তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন এটা শুনে তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। তাকে উপলব্ধি হয়েছিল যে একটা বড় শক্তিশালী যন্ত্রের মাঝে কিছু লোক ভুলে যাওয়া হয়েছে, তার মতো লোক যারা এখনও আকাশকে ভালোবাসত কিন্তু অন্ধকারে বাঁচতে বাধ্য হয়েছিল। সেই সময় এই কথায় তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এখন এটা শুনে তার গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। তাকে উপলব্ধি হয়েছিল যে একটা বড় শক্তিশালী যন্ত্রের মাঝে কিছু লোক ভুলে যাওয়া হয়েছে। অনেক রাতের অস্থিরতার পর তিনি একটা নতুন প্রোগ্রাম শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এটাকে স্কাই ব্রিজ বলেছিলেন, যা প্রাক্তন সেনাদের এবং নাগরিক উড়ান শিল্পের মাঝে একটা সেতু ছিল। তার লক্ষ্য ছিল সেই লোকদের সুযোগ দেওয়া যারা সেনায় সেবা করেছে, যাতে তাদের আবার প্রশিক্ষণ দেওয়া যায়, স্বীকৃতি দেওয়া যায় এবং তাদের সত্যিকারের দক্ষতার অনুসারে কাজ মিলে যায়। তিনি জানতেন যে তিনি এটা একা করতে পারবেন না। প্রথম ব্যক্তি যার সম্পর্কে তিনি ভেবেছিলেন তিনি সেই ছিলেন। তিনি এক সপ্তাহের সকালে তার সাথে দেখা করতে গিয়েছিলেন, যখন তিনি সেই রক্ষণাবেক্ষণ কর্মশালায় প্রবেশ করেছিলেন যেখানে তিনি কাজ করতেন। তখন চারপাশের লোকেরা তাকে আশ্চর্যে দেখতে শুরু করেছিল। তিনি সোজা তার টেবিলে গিয়েছিলেন এবং কোনো ভূমিকা ছাড়া বলেছিলেন যে তিনি চান যে তিনি নতুন প্রোগ্রাম তৈরিতে তার সাহায্য করুন। তিনি বেশি প্রতিক্রিয়া না দিয়ে শুনেছিলেন। তিনি তার দৃষ্টি সম্পর্কে কথা বলেছিলেন, তার মতো লোকদের তাদের যোগ্য জায়গা দেওয়ার সম্পর্কে, সাহায্য করার সম্পর্কে, যুদ্ধের অভিজ্ঞতাকে নাগরিক দক্ষতা বদলানোর গুরুত্ব সম্পর্কে। তিনি অনেকক্ষণ চুপ ছিলেন এবং তারপর শুধু একটা বাক্য বলেছিলেন, লোকেদের আমার প্রয়োজন নেই, তাদের আমার প্রয়োজন তখনই হয় যখন কোনো সমস্যা হয়। এই কথা তাকে স্তম্ভিত করে দিয়েছিল। তিনি উত্তর দিয়েছিলেন যে হয়তো এটা সত্য, কিন্তু যদি তিনি সম্মত হন তাহলে তিনি এটা বদলাতে চান। তিনি বলেছিলেন যে তিনি তাকে একটা পুরো যন্ত্রকে সেই লোকদের সত্যিকারের মূল্য দেখাতে সাহায্য করতে পারেন যারা অন্যদের জন্য জীবন এবং মৃত্যুর মাঝে দাঁড়িয়ে সেবা করেছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এই বিষয়ে এত আগ্রহী কেন। তিনি তুরন্ত উত্তর দেননি। কিছুক্ষণ পর তিনি ধীরে বলেছিলেন, কারণ আমাকে দুবার বাঁচানো হয়েছে এবং আমি শুধু চুপচাপ কৃতজ্ঞ থেকে বাঁচতে চাই না। তিনি তাকে দেখেছিলেন, তার চোখে দ্বিধা ছিল। তিনি নিজের সাথে প্রতিশ্রুতি করেছিলেন যে তিনি আকাশে ফিরে যাবেন না, যে কোনো এমন জিনিসের সাথে যুক্ত হবেন না যা অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু যখন তিনি তাকে অন্য প্রাক্তন সেনাদের সম্পর্কে কথা বলতে শুনেছিলেন, তখন তিনি তাদের মধ্যে তার ছবি দেখেছিলেন। তিনি তার পুরানো সঙ্গীদের সম্পর্কে ভেবেছিলেন, যারা কখনো তার সাথে উঠত, এখন সব জায়গায় ছড়িয়েছিল। কেউ ট্যাক্সি চালাচ্ছিল, কেউ নিরাপত্তা গার্ড ছিল, কেউ নাগরিক জীবনে দিকহীন ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে যদি কেউ তাদের সাহায্য করতে পারে তাহলে তিনি সেই হওয়া উচিত যিনি তাদের সবচেয়ে ভালো বোঝেন, এবং যদিও তিনি বাঁচতে চেয়েছিলেন সেই দায়িত্ব এখনও সেখানে ছিল, চুপচাপ তার নাম ডাকছিল। শেষে তিনি এই শর্তে সম্মত হয়েছিলেন যে সব কিছু সত্যিকারের হবে, কোনো বিজ্ঞাপন অভিযান নয়। তিনি মাথা নেড়েছিলেন এবং তারা কাজে লেগে গিয়েছিল। পরের কয়েক মাসে তিনি তার পুরো নেটওয়ার্ক ব্যবহার করেছিলেন টাকা জোগাড় করতে, লাইসেন্স পেতে এবং সেনাঘাঁটিগুলোর সাথে যুক্ত হতে। তিনি প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ অংশ সামলেছিলেন। তিনি পাঠ্যক্রম তৈরি করেছিলেন, সেনা দক্ষতাকে নাগরিক দক্ষতায় বদলানোর উপায় বলেছিলেন, উড়ান নিরাপত্তা, যুদ্ধের পরের মনোবিজ্ঞানে বক্তৃতা দিয়েছিলেন। তিনি চুপচাপ কাজ করেছিলেন, প্রেসে আসেননি, কিন্তু সবাই জানত যে তার ছাড়া প্রোগ্রামের অস্তিত্ব ছিল না।
যখন প্রকল্পের ফলাফল আসতে শুরু করেছিল তখন তারা প্রথম প্রাক্তন সেনাদের দলের সাথে একটা ছোট মিটিং আয়োজন করেছিল। 15টা আলাদা বয়সের পুরুষ প্রশিক্ষণ কক্ষে বসেছিল। একজন তাকে জিজ্ঞাসা করেছিল যে তাকে বিমান বাহিনী ছাড়ার অনুতাপ আছে কি। তিনি উত্তর দিয়েছিলেন, না, আমার শুধু এই বিষয়ের অনুতাপ আছে যে আমি এত বছর এটা ভেবে নষ্ট করে দিয়েছি যে আমার কোনো মূল্য নেই। এই কথা পুরো কক্ষকে চুপ করিয়ে দিয়েছিল। তিনি তাকে কক্ষের শেষ থেকে দেখেছিলেন। তার হৃদয়ে সম্মান এবং কৃতজ্ঞতার অনুভূতি উঠে এসেছিল। তিনি জানতেন যে তিনি সঠিক কাজ করেছেন, কিন্তু এর থেকেও বেশি তিনি দেখেছিলেন যে তিনি মানুষকে বোঝার তার পদ্ধতি বদলে দিয়েছিলেন। কেউ ভুলে যাওয়ার জন্য জন্মায় না, কিছু লোকদের চেনাতে পুরো জীবন লেগে যায় এবং তিনি তাদের মধ্যে একজন ছিলেন। স্কাইব্রিজের সাফল্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিল। অনেক অন্য এয়ারলাইন সহযোগিতার জন্য যোগাযোগ করতে শুরু করেছিল। শ্রম মন্ত্রণালয় এবং প্রাক্তন সেনা বিষয়ক মন্ত্রণালয় আধিকারিক ধন্যবাদ পাঠিয়েছিল, কিন্তু তার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার পুরানো সঙ্গীদের আবার মুচকি হাসতে দেখা, যখন তারা তাদের পছন্দের কাজে ফিরে এসেছিল। তিনি প্রায়ই তার ছাত্রদের বলতেন যে আমাদের মূল্য প্রমাণ করার জন্য উড়ার প্রয়োজন নেই, আমাদের শুধু এটা মনে রাখার প্রয়োজন যে আমরা কেন উঠতাম। এক সন্ধ্যায় তিনি তার অফিসে ফলাফল রিপোর্ট নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে প্রকল্প আশার চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। তিনি মাথা নেড়ে বলেছিলেন যে এটা সবার পরিশ্রমের ফল। তিনি বলেছিলেন যে তিনি খুব বিনয়ী এবং তিনি শুধু মুচকি হেসেছিলেন। তিনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন, তুমি কি জানো তুমি আমাকে তৃতীয়বার বাঁচিয়েছ? তিনি জিজ্ঞাসা করেছিলেন কেন? তিনি উত্তর দিয়েছিলেন, কারণ তুমি আমাকে এই বিশ্বাস করার কারণ দিয়েছ যে এই বিশ্ব এখনও ভালো হতে পারে। সেই দিন থেকে তারা কাজের সম্পর্কে কম এবং জীবনের সম্পর্কে বেশি কথা বলতে শুরু করেছিল। তিনি তার মেয়ের সম্পর্কে বলেছিলেন যে তাকে বিমান বানাতে কত পছন্দ। ছোট কিন্তু খাঁটি স্বপ্নের সম্পর্কে তিনি তার শৈশবের সম্পর্কে বলেছিলেন, তার বাবার সম্পর্কে, সেই ভুলগুলোর সম্পর্কে যা তাকে সবার থেকে দূর করে দিয়েছিল। দুটো আলাদা জগৎ থেকে আসা দুজন লোকের মাঝে একটা অদৃশ্য বন্ধন তৈরি হতে শুরু করেছিল। হয়তো ভালোবাসা নয়, কিন্তু সেই লোকদের মাঝে একটা দুর্লভ বোঝাপড়া, যারা ক্ষতির মধ্য দিয়ে গিয়েছে এবং তবুও বাঁচতে বেছে নিয়েছে। যখন স্কাইব্রিজের প্রথম বছর শেষ হয়েছিল তখন প্রোগ্রাম 100-এর বেশি প্রাক্তন সেনাদের চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছিল। তারা একটা ছোট, শান্ত সম্মান সমারোহ আয়োজন করেছিল, যাতে শুধু অংশগ্রহণকারী এবং তাদের পরিবার অন্তর্ভুক্ত ছিল। মঞ্চে দাঁড়িয়ে তিনি সংক্ষিপ্তভাবে বলেছিলেন যে আকাশ কারো নয়, কিন্তু সবার এটা স্বপ্ন দেখার অধিকার আছে। এই বক্তব্য সব জায়গায় উদ্ধৃত হয়েছিল এবং প্রোগ্রামের নাড়া হয়ে গিয়েছিল। তিনি পিছনে দাঁড়িয়ে তাকে দেখছিলেন, তার হৃদয় গর্বে ভরে গিয়েছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে যদিও তাকে উপাধির প্রয়োজন ছিল না, তিনি কোনো বড় জিনিসের প্রতীক হয়ে গিয়েছিলেন। এটা বিশ্বাসের ভালোত্ব একটা পুরো শিল্পকে বদলে দিতে পারে, এবং তিনি এটাও জানতেন যে সেই দিন থেকে তার জীবন একটা আলাদা দিকে মোড় নিয়েছে, যেখানে একজন ব্যক্তির মূল্য পদ বা টাকা দিয়ে নয়, বরং এই বিষয় দিয়ে মাপা যায় যে তারা অন্যদের সাথে কেমন ব্যবহার করে যখন কেউ দেখছে না। 1 বছর পর যখন স্কাইব্রিজ প্রোগ্রাম শুরু হয়েছিল, তখন আমেরিকান বিমান শিল্প সেনায় সেবা করা লোকদের সম্পর্কে কথা বলার পদ্ধতি বদলাতে শুরু করেছিল। বড় সংবাদপত্রগুলো বাণিজ্যিক এয়ারলাইনে কাজ করতে ফিরে আসা প্রাক্তন সেনাদের ঢেউয়ের সম্পর্কে লেখা প্রকাশ করেছিল। নতুন ইউনিফর্মে কঠোর মুখের ছবি প্রেরণার উৎস হয়ে গিয়েছিল। সেই খবরে তার নাম সবসময় একজন প্রবর্তক হিসেবে উল্লেখিত হতো। কিন্তু তিনি টেলিভিশনে আসেননি, কোনো সাক্ষাৎকারে অংশ নেননি। তিনি শুধু তার রোজকার কাজ করতে থাকতেন। এখনও উড়ান নিরাপত্তা প্রযুক্তির ক্লাস পড়াতেন, এখনও তাড়াতাড়ি অফিস আসতেন এবং এখনও তার মেয়ের জন্য রাতের খাবার বানানোর জন্য সময় মতো বাড়ি ফিরতেন। তার জন্য সবচেয়ে বড় পুরস্কার খ্যাতি ছিল না, বরং সেই লোকদের দেখা যারা কখনো তার সাথে উড়ত, এখন সেই পেশা থেকে বাঁচতে পারত যাকে তারা ভালোবাসত। প্রিয়া আলাদা ছিলেন। প্রকল্পের সাফল্যের পর তাকে মানব সম্পদ এবং স্থায়ী উন্নয়নের অনেক সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। প্রত্যেকবার ভিড়ের সামনে দাঁড়িয়ে তিনি তার উল্লেখ করতেন, প্রশংসার শব্দ দিয়ে নয়, বরং সাধারণ সম্মান দিয়ে। তিনি বলেছিলেন যে যিনি তাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছেন তিনি কোনো উপদেষ্টা বা অংশীদার ছিলেন না, বরং এমন একজন ব্যক্তি ছিলেন যাকে তিনি কখনো ভুল আঁকেননি। তিনি সেই রাতের উড়ানের সেই মুহূর্ত আবার বলেছিলেন, যখন তিনি অরাজকতার মাঝে দাঁড়িয়েছিলেন এবং শত শত লোককে বাঁচিয়েছিলেন।
প্রত্যেকবার পুনরাবৃত্তি করতে তার স্বর এখনও কাঁপত, যদিও অনেক মাস কেটে গিয়েছিল। তার জন্য সেই মুহূর্ত শুধু তার ধারণা বদলায়নি, বরং তাকে এই বিশ্বাসও দিয়েছিল যে যে কোনো সংস্থায় একজন ব্যক্তির সত্যিকারের মূল্য এখনও সেই জিনিস যা টাকা দিয়ে বদলানো যায় না। প্রিয়া আলাদা ছিলেন। প্রকল্পের সাফল্যের পর তাকে মানব সম্পদ এবং স্থায়ী উন্নয়নের অনেক সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। প্রত্যেকবার ভিড়ের সামনে দাঁড়িয়ে তিনি তার উল্লেখ করতেন, প্রশংসার শব্দ দিয়ে নয়, বরং সাধারণ সম্মান দিয়ে। তিনি বলেছিলেন যে যিনি তাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছেন তিনি কোনো উপদেষ্টা বা অংশীদার ছিলেন না, বরং এমন একজন ব্যক্তি ছিলেন যাকে তিনি কখনো ভুল আঁকেননি। তিনি সেই রাতের উড়ানে সেই মুহূর্ত আবার বলেছিলেন, যখন তিনি অরাজকতার মাঝে দাঁড়িয়েছিলেন এবং শত শত লোককে বাঁচিয়েছিলেন। প্রত্যেকবার পুনরাবৃত্তি করতে তার স্বর এখনও কাঁপত, যদিও অনেক মাস কেটে গিয়েছিল। তার জন্য সেই মুহূর্ত শুধু তার ধারণা বদলায়নি, বরং তাকে এই বিশ্বাসও দিয়েছিল যে যে কোনো সংস্থায় একজন ব্যক্তির সত্যিকারের মূল্য এখনও সেই জিনিস যা টাকা দিয়ে বদলানো যায় না। তার কোম্পানি ভস এয়ারটেক একটা বিস্তৃত সংস্কারের পর্যায়ে প্রবেশ করেছিল। তিনি স্কাই ব্রিজ প্রকল্পের প্রথম বছরের প্রায় পুরো লাভকে বাজেট প্রোগ্রামে বিস্তারিত করার জন্য উৎসর্গ করেছিলেন, যা তার পুরানো উপনাম থেকে অনুপ্রাণিত ছিল। লক্ষ্য শুধু নিয়োগ করা ছিল না, বরং আবার প্রশিক্ষণ দেওয়া, বিমান শিল্পে প্রাক্তন সেনাদের জন্য একটা দীর্ঘমেয়াদী উন্নয়ন পথ তৈরি করা। নির্দেশক মণ্ডল প্রথমে এর কঠোর বিরোধিতা করেছিল। তারা যুক্তি দিয়েছিল যে এটা একটা আবেগপ্রবণ কাজ যা লাভ আনছে না, কিন্তু তিনি পিছু হটেননি। তিনি মিটিংয়ে দাঁড়িয়ে প্রত্যেককে সোজা দেখে বলেছিলেন যে তিনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, আমার জীবন বাঁচিয়েছেন এবং শত শত বন্য লোকের জীবন বাঁচিয়েছেন। যদি এমন ব্যক্তি নেতৃত্বের সুযোগ পাওয়ার যোগ্য না হয়, তাহলে আমাদের মধ্যে কেউ এখানে বসার যোগ্য নয়। কেউ এর খণ্ডন করতে পারেননি। যখন তিনি খবর দিয়েছিলেন যে তাকে উড়ান নিরাপত্তা এবং প্রাক্তন সেনা উন্নয়নের নির্দেশক হিসেবে নিয়োগ করা হয়েছে, তখন তিনি অনেকক্ষণ চুপ ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি ব্যবস্থাপনা জানেন না, একটা বিভাগ চালানো জানেন না। তিনি হেসে উঠেছিলেন এবং বলেছিলেন যে তাকে এমন কারো প্রয়োজন নেই যিনি পড়াশোনা করা, বরং এমন কারো প্রয়োজন যিনি অন্যদের বিশ্বাস করাতে পারেন। তিনি ভেবেছিলেন এবং তারপর এই শর্তে সম্মত হয়েছিলেন যে কাজ তার মেয়ের প্রোগ্রামের অনুকূল হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোম্পানি সুবিধা প্রদান করবে। এটা প্রথমবার ছিল যখন তিনি তাকে সত্যিই মুচকি হাসতে দেখেছিলেন। একটা হালকা মুচকি, কিন্তু তাকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল। তার নতুন অবস্থানের প্রথম কয়েক মাসে তিনি নিরাপত্তা মূল্যায়ন ব্যবস্থাকে আবার সাজাতে শুরু করেছিলেন। কর্মীদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ সেশন আয়োজন করেছিলেন। তিনি লম্বা বক্তৃতা ব্যবহার করেননি, শুধু উদ্ধার অভিযানের সত্যিকারের গল্প শোনাতেন, যে কিভাবে লোকেরা মৃত্যুর মুখোমুখি হয়ে শান্ত থাকতে পারে। প্রত্যেকবার যখন তিনি বলতেন, তখন কক্ষ চুপ হয়ে যেত। সোনার লোকেরা, চাই পাইলট হোক বা প্রযুক্তিগত কর্মী, অনুভব করত যে তিনি যা বলছিলেন তা শুধু জ্ঞান ছিল না, বরং অনুভূতি ছিল। তিনি প্রায়ই বলতেন যে প্রত্যেক উড়ানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মেশিন নয়, বরং মানুষ। মানুষই আকাশকে নিরাপদ রাখে। প্রিয়া অনেকবার প্রশিক্ষণ কক্ষের শেষে দাঁড়িয়ে চুপচাপ তাকে শুনতেন। তার মুখ থেকে বেরোনো প্রত্যেক শব্দ সরল ছিল, কিন্তু তাকে এটা অনুভব করানোর জন্য যথেষ্ট ছিল যে তিনি আগে যা কিছু অর্জন করেছিলেন তা সব ছোট ছিল। তিনি মিটিংয়ে ধীরে ধীরে কম বলতে শুরু করেছিলেন, তার পরিবর্তে শোনায় সময় কাটাতে শুরু করেছিলেন। তিনি প্রাক্তন সেনাদের বাচ্চাদের জন্য টিউশন সাহায্য শুরু করেছিলেন। রাতের পাড়ায় কাজ করা কর্মীদের জন্য পরিবার দেখাশোনা এলাকা তৈরি করেছিলেন এবং বেতন এবং বোনাস নিয়মগুলো সংশোধন করেছিলেন যাতে আরও ন্যায়সঙ্গততা নিশ্চিত হয়। যখন মিডিয়া তাকে একজন মানবিক সিইও হিসেবে প্রশংসা করেছিল, তখন তিনি শুধু মুচকি হেসেছিলেন। তিনি জানতেন যে যদি সেই লোক না থাকত, তাহলে তিনি কখনো বুঝতে পারতেন না যে সত্যিকারের মানবতা কী। একদিন তাকে ওয়াশিংটনে বাদসাত প্রোগ্রামের আধিকারিক উদ্বোধন সমারোহে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। তিনি তাকে বক্তৃতা দেওয়ার জন্য মানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মানা করেছিলেন। তিনি কারণ জিজ্ঞাসা করেছিলেন। তিনি শুধু এতটুকু বলেছিলেন যে আমার নিজের সম্পর্কে কথা বলার অভ্যাস নেই। শেষে তিনি বলেছিলেন যে তিনি তার পক্ষে বলবেন। সমারোহের শত শত অতিথির সামনে তিনি ভাগ্যবান উড়ান থেকে প্রোগ্রামের স্থাপনা পর্যন্ত পুরো গল্প শোনালেন। যখন তিনি তার উল্লেখ করেছিলেন, তখন বলেছিলেন যে তিনি শুধু একজন নায়ক ছিলেন না, বরং এই বিষয়ের প্রমাণ ছিলেন যে ভালোত্ব একটা পুরো শিল্পকে আবার সংজ্ঞায়িত করতে পারে। যখন তিনি তার কথা শেষ করেছিলেন, তখন পুরো হল উঠে দাঁড়িয়ে তালি বাজাতে শুরু করেছিল। তিনি মঞ্চের পিছনে দাঁড়িয়েছিলেন,
চুপচাপ সবাইকে দেখছিলেন। সেই রাত উদ্বোধন সমারোহের পর তারা তার সবচেয়ে উঁচু তলায় অবস্থিত ছোট অফিসে বসেছিলেন। তিনি বলেছিলেন যে কোম্পানি বদলে গিয়েছে, কিন্তু যে জিনিসে তিনি সবচেয়ে গর্বিত ছিলেন তা রাজস্ব ছিল না, বরং পুনর্জীবিত লোকেরা ছিল। তিনি খিড়কি থেকে বাইরে তাকিয়েছিলেন, যেখানে শহরের আলো ছড়িয়েছিল, এবং বলেছিলেন যে তিনি তার হারানো অংশ ফিরে পেয়েছেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি আবার উড়ার পরিকল্পনা করছেন। তিনি কিছুক্ষণ দ্বিধা করেছিলেন এবং তারপর বলেছিলেন যে তিনি গত মাস থেকে উড়ান সিমিউলেটরের অনুশীলন শুরু করেছেন। তিনি আশ্চর্যের কারণ জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি চান যে তার মেয়ে দেখুক যে তার বাবার এখনও স্বপ্ন আছে, যে উড়ার জন্য কখনো খুব দেরি হয় না। সেই দিন থেকে তারা আরও বেশি কথা বলতে শুরু করেছিল। তিনি সিমিউলেশন ক্লাসে তাকে ছাত্রদের নির্দেশ দিতে দেখতে আসতেন, দেখতেন যে তিনি কত সমর্পিত এবং ধৈর্যশীল ছিলেন। তিনি কখনো ক্লান্ত দেখাতেন না, সব সময় সবার জন্য সময় বের করতেন, যদিও তারা এইমাত্র শুরু করছিল। তাকে উপলব্ধি হয়েছিল যে তিনি তাকে আর একটা শিক্ষা দিচ্ছিলেন। সবাই উড়তে জানে না, কিন্তু সবাই শিখতে পারে যদি কেউ ধৈর্যের সাথে শেখায়। তিনি তার হৃদয়কে নরম হতে অনুভব করেছিলেন, একটা এমন অনুভূতি যাকে তিনি ভাবতেন যে তিনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। যখন পতন এসেছিল তখন এয়ারলাইন একটা নতুন বিমানের পরীক্ষা আয়োজন করেছিল। প্রোগ্রামের চিন্তার উপর ভিত্তি করে একটা সত্যিকারের বাহ্য বিমান তিনি প্রযুক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং তিনি কোম্পানির প্রতিনিধি ছিলেন। ঘোষণার সময় তিনি বক্তৃতা দিয়েছিলেন যে এই বিমান শুধু প্রযুক্তির প্রতীক নয়, বরং বিশ্বাসেরও প্রতীক। যখন তিনি শেষ করেছিলেন তখন তিনি সামনে এসে সংক্ষিপ্তভাবে বলেছিলেন যে এই বিমানের নাম কোনো একজন ব্যক্তির সম্মান করার জন্য রাখা হয়নি, বরং এটা মনে করানোর জন্য যে পড়ে যাওয়ার পর সবাই উঠতে পারে। সমারোহের পর তিনি তাকে এবং তার মেয়েকে পরীক্ষা মডেল দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন। মেয়েটি চারদিকে দৌড়াচ্ছিল, খুশিতে হাসছিল। তিনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি অনেক লোককে, যার মধ্যে তিনিও অন্তর্ভুক্ত, ভালো জিনিসা বিশ্বাস করিয়েছেন। তিনি শুধু এতটুকু বলেছিলেন যে তিনি যা কিছু দেখেছেন তা তার থেকে নয়, বরং তার বিশ্বাস করার পদ্ধতি থেকে এসেছে। সেই মুহূর্তে সমারোহের সুরের মাঝে তারা চুপ হয়ে গিয়েছিল। তারা দুজন বুঝে গিয়েছিল যে কিছু জিনিস এমন হয় যা বলা ছাড়াই সত্য হয়। অনেক মাস পর যখন প্রেস তার কাছে প্রকল্পের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, তখন তিনি শুধু এতটুকু বলেছিলেন, আমি ভাগ্যবান ছিলাম যে আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম যিনি ডানা ছাড়াও উড়তে জানতেন। এই বক্তব্য পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়েছিল, অনেক পত্রিকায় আবার ছাপা হয়েছিল। কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজের মধ্যে আসা পরিবর্তন। তিনি এখন লোকেদের তাদের পদ বা অবস্থান দিয়ে দেখতেন না। তিনি শোনা শিখেছিলেন, সেই ছোট ছোট জিনিসগুলো দেখা শিখেছিলেন যা তিনি আগে উপেক্ষা করতেন। এবং সবচেয়ে বেশি তিনি শিখেছিলেন যে কখনো কখনো সবচেয়ে শান্ত লোকেরাই এই বিশ্বকে স্থির রাখে। তিনি তার কাজ এবং তার সাথে জোড়া করতে থাকতেন, কোনো শোর ছাড়া, কোনো খ্যাতি ছাড়া। কিন্তু যেখানেই তিনি যেতেন লোকেরা তাকে কৃতজ্ঞতার সাথে মনে করত। তিনি বুঝে গিয়েছিলেন যে জীবন তাকে একটা দুর্লভ সুযোগ দিয়েছে, ভুল সংশোধন করার, আবার মানুষ হয়ে ওঠার শেখার। এবং যখনই তিনি তাকে কোম্পানির গলিয়ারে কর্মীদের ভিড়ের মাঝে দেখতেন, তখন তিনি জানতেন যে কখনো কখনো যে সাক্ষাৎগুলো আকস্মিক লাগে তারা সত্যিই দুটো ভটকা আত্মাকে বাঁচানোর জন্য আগে থেকে নির্ধারিত নিয়তি হয়। সেই ভাগ্যবান উড়ানের নামার ৩ বছর পর ভস এয়ারটেক এয়ারলাইন আধিকারিকভাবে আমেরিকান বিমানশিল্পে প্রাক্তন সেনাদের নিয়োগ এবং প্রশিক্ষণে অগ্রণী হয়ে উঠেছিল। ৩০০-এর বেশি লোক যারা সেনায় সেবা করেছিল এখন ইঞ্জিনিয়ার, মেকানিক থেকে বাণিজ্যিক পাইলট পর্যন্ত স্থির চাকরি করছিল। এই সংখ্যা বড় সংবাদপত্রে ছাপা হয়েছিল। প্রত্যেক সাক্ষাৎকারে তারা সবসময় একটা নামের উল্লেখ সম্মান এবং গর্বের সাথে করত। সেই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সেবা এবং দৃঢ়তার অনুভূতির একটা জীবন্ত প্রতীক হয়ে উঠেছিল। তিনি কখনো নিজেকে প্রতিষ্ঠাতা মনে করেননি, শুধু এতটুকু বলেছিলেন যে তিনি শুধু যা ভালো লোকেরা আগে করেছে তা যোগ করেছেন। তিনি আগের মতোই সাধারণ জীবন কাটাতে থাকতেন। এখনও রিভারসাইডের উপশহরে একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকতেন। এখনও তার মেয়েকে প্রত্যেক সকালে স্কুলে ছেড়ে দিতেন এবং তারপর কাজ করতে অফিস যেতেন। কিন্তু তার জীবন এখন আগের মতো শান্ত ছিল না। তিনি আরও ভ্রমণ করতে শুরু করেছিলেন। তাকে সেনাঘাঁটিতে সেই লোকদের সাথে শেয়ার করার জন্য আমন্ত্রণ করা হতো যারা অবসর নিতে যাচ্ছিল, যে নাগরিক জীবন আবার কিভাবে শুরু করা যায়। তিনি তাদের বলতেন যে উড়ান শুধু মেশিনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের হৃদয়কে পড়ে যাওয়া থেকে বাঁচানো। তার কথাগুলো কখনো সাজানো ছিল না, কিন্তু শোনার লোকেরা প্রায়ই শেষ হওয়ার পর অনেকক্ষণ চুপ থাকত, কারণ প্রত্যেক বাক্যে তার জীবনের একটা সত্যিকারের অংশ ছিল, যন্ত্রণা, ক্ষতি এবং উঠে দাঁড়ানোর শক্তি।
প্রিয়াও বদলে গিয়েছিলেন। তিনি এখন কৌশল বা লাভের সম্পর্কে লম্বা বক্তৃতা দিয়ে দেখা যেত না। তিনি তার সাথে সম্প্রদায়ের প্রোগ্রামে দেখা যেত, যেখানে তারা দয়ালুতা, সুযোগ এবং সমাজ কিভাবে সেই লোকদের সম্মান করে মজবুত হতে পারে যারা চুপচাপ এর রক্ষা করেছে, সেই গল্প শেয়ার করত। তাকে ধীরে ধীরে উপলব্ধি হয়েছিল যে সত্যিকারের শক্তি অন্যদের নিয়ন্ত্রণ করায় নয়, বরং তাদের সাহায্য দেওয়ার ক্ষমতায় নিহিত। তিনি দানশীল কাজ, প্রাক্তন সেনাদের পরিবার এবং উড়ানের স্বপ্ন দেখা অনাথ বাচ্চাদের জন্য আরও সময় উৎসর্গ করেছিলেন। একটা শুরুর বসন্তের দুপুর সিয়াটল আন্তর্জাতিক বিমানবন্দর লোকে ঠাসা ছিল। সেই দিন ভস এয়ারটেক বাজ ৬ সিরিজের প্রথম উড়ানের আয়োজন করেছিল, একটা বাণিজ্যিক বিমান যা অনেক প্রাক্তন পাইলটের অবদান থেকে ডিজাইন করা হয়েছিল। তাকে প্রধান পাইলট হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সহ পাইলটের সিটে প্রিয়া ছিলেন, যিনি ২ বছরের কঠোর পরিশ্রমের পর নাগরিক পাইলট প্রশিক্ষণ পাঠ্যক্রম সম্পূর্ণ করেছিলেন। তিনি নিয়ন্ত্রণ কক্ষ দেখে তার অনুভূতি লুকাতে পারেননি। যেখানে তিনি সেই বৃষ্টির রাতে এত ভয় অনুভব করেছিলেন, এখন তিনি একটা আলাদা অবস্থানে বসেছিলেন, প্রার্থনা করার জন্য নয়, বরং তার সাথে জাহাজকে আকাশের দিকে নিয়ে যাওয়ার জন্য। উড়ান ভরার আগে তিনি তার দিকে তাকিয়েছিলেন, বলেছিলেন যে তিনি কখনো ভাবেননি যে তার জীবন এই মুহূর্ত পর্যন্ত পৌঁছাবে। তিনি শুধু ধীরে বলেছিলেন যে প্রত্যেক যাত্রা একটা পতন থেকে শুরু হয়। যখন ইঞ্জিন চালু হয়েছিল, তখন ক্যাবিনে যাত্রীরা একসাথে তালি বাজিয়েছিল। প্রথম সারির সিটে তার মেয়ে, যে এখন ১১ বছরের ছিল, জুনিয়র পাইলটের ব্যাচ পরা ছিল এবং একটা উজ্জ্বল মুচকি ছড়াচ্ছিল। তিনি সেনা শৈলীতে সালাম করার জন্য তার হাত তুলেছিলেন। সালাম, দৌড়মান্তা, বাজা দৌড়মান্তা, 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 যা চারপাশের সব লোককে হাসিয়ে দিয়েছিল। তিনি রিয়ার ভিউ মিরর থেকে দেখেছিলেন সময়ের সাথে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে একটা মুচকি উঠে এসেছিল। বাদশাহ রানওয়েতে লুটকে নিয়ন্ত্রণ টাওয়ার সিগন্যাল দিয়েছিল। বাজকে বুড়ান ভরার অনুমতি আছে, হাওয়া অনুকূল, আকাশ পরিষ্কার। তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছিলেন, বাদশাহ প্রস্তুত। যখন বিমান জমি থেকে উঠেছিল, তখন ক্যাবিনে সবাই যেন শ্বাস আটকে রেখেছিল। ওপরে ওঠার পরিচিত অনুভূতি তার ভিতরে ভরে গিয়েছিল। কিন্তু এবার এটা সম্পূর্ণ আলাদা ছিল। এটা কোনো মিশন ছিল না, কোনো যুদ্ধ ছিল না, বরং বিশ্বাসের ফিরে আসা ছিল। তিনি জানতেন যে এসবের পর তিনি এখনও আকাশের। যখন উচ্চতা স্থির স্তরে পৌঁছেছিল, তখন প্রিয়া বাইরে তাকিয়েছিলেন, যেখানে সূর্যের আলো দূর সাদা বরফি পাহাড়ের শ্রেণীতে পড়ছিল। তিনি বলেছিলেন যে তিনি কখনো উচ্চতা থেকে ভয় পেয়েছিলেন, পড়ে যাওয়া থেকে ভয় পেয়েছিলেন, প্রত্যেক সেই জিনিস থেকে ভয় পেয়েছিলেন যাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন না। কিন্তু এখন তাকে উপলব্ধি হয়েছিল যে একমাত্র ভয়ঙ্কর জিনিস মানুষের ওপর বিশ্বাস না করা। তিনি শুনেছিলেন এবং ধীরে মাথা নেড়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি কখনো ভেবেছিলেন যে তিনি আবার উড়বেন। তিনি উত্তর দিয়েছিলেন যে তাকে কখনো বিশ্বাস ছিল না যে তিনি করতে পারবেন না, যতক্ষণ না তিনি তাকে বিশ্বাস দেননি। তিনি চুপ হয়ে গিয়েছিলেন এবং তারপর বলেছিলেন যে কখনো কখনো শুধু একজনকে তার মূল্য দেখার প্রয়োজন হয় এবং পুরো জীবন বদলে যায়। যখন বিমান ৩৩,০০০ ফুটের একটা সমুদ্রের ওপর পৌঁছেছিল, তখন নিয়ন্ত্রণ টাওয়ারের স্বর হেডফোনের মধ্যে গুঞ্জে উঠেছিল। বাজ, আকাশে তোমার আবার স্বাগত, তোমাকে সেখানে দেখে ভালো লাগলো। তিনি মুচকি হেসেছিলেন এবং উত্তর দিয়েছিলেন, বাড়ি ফিরে ভালো লাগলো। ক্যাবিনে কেউ সেই কথোপকথন শোনেনি, কিন্তু তার মেয়ে শিশির থেকে দেখেছিল এবং বুঝে গিয়েছিল। তিনি তার ব্যাগ থেকে একটা ছোট বিমান মডেল বের করেছিলেন, তাকে তার চোখের স্তরে তুলেছিলেন। তিনি ধীরে বলেছিলেন, পাপা সত্যিই আবার উড়ছেন। উড়ানের পর ৩ জনকে টার্মিনালে একটা সমারোহে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। প্রিয়া বলেছিলেন যে বাজ শুধু একটা বিমান নয়, বরং সেই লোকদের প্রতীক যারা ভাঙা ডানার পর ওঠার সাহস করে। তিনি আবেগপূর্ণ স্বরে তার উল্লেখ করেছিলেন, তিনি আমাকে শিখিয়েছেন যে সম্মান শব্দে নয়, বরং এই বিষয়ে যে আমরা কি করতে বেছে নিই যখন কেউ দেখছে না। পুরো হল চুপ হয়ে গিয়েছিল এবং তারপর লম্বা তালির গর্জন গুঞ্জে উঠেছিল। তিনি বক্তৃতা দেননি, শুধু মাথা নিচু করে ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু তার হৃদয়ে তিনি জানতেন যে তিনি এখন অতীত থেকে বাঁধা ব্যক্তি নন। তিনি শুধু আকাশে নয়, বরং তার নিজের জীবনে আবার উড়ে গিয়েছিলেন। সময় কেটে গিয়েছিল। বাজ প্রোগ্রাম অন্য এয়ারলাইনে ছড়িয়ে পড়েছিল। অনেক শিক্ষাগত এবং সেনা সংস্থা প্রাক্তন সেনাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরির জন্য সহযোগিতা করতে শুরু করেছিল। তিনি খ্যাতির পরোয়া না করে কাজ করতে থাকতেন। সন্ধ্যায় তিনি এখনও তার মেয়ের সাথে বসে হোমওয়ার্ক করতেন। তাকে পুরানো উড়ানের সম্পর্কে, পুরানো সঙ্গীদের সম্পর্কে এবং এই সম্পর্কে বলতেন যে মানুষকে দক্ষতার চেয়ে বেশি দয়ালুতার প্রয়োজন কেন।
মেয়েটি প্রায়ই জিজ্ঞাসা করত যে পাপাকে মায়ের স্মৃতি পড়ে কি। তিনি উত্তর দিতেন যে হ্যাঁ, কিন্তু প্রত্যেকবার যখন তিনি উড়তেন তখন মা সেখানেই থাকত, আকাশে তিনি তাকে দেখতেন। এক দুপুর যখন তারা দুজন বিমানবন্দরে দাঁড়িয়ে সর্বশেষ বাজকে উড়ান ভরার প্রস্তুতি দেখছিলেন, প্রিয়া এসেছিলেন। তিনি সম্প্রদায়ের প্রকল্পের জন্য সময় বের করার জন্য সিইওর পদ ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তাকে কোনো অনুতাপ নেই, কারণ সবচেয়ে বড় শক্তি সেই জিনিসের সাথে বাঁচা যার ওপর আপনি বিশ্বাস করেন। তিনি তাকে দেখেছিলেন এবং বলেছিলেন যে একটা বিষয় আছে যা তিনি কখনো বলার সাহস করেননি। তিনি তার সাথে অনেক আগে থেকে ভালোবাসতেন, কিন্তু ভয় পেয়েছিলেন যে তিনি সেই ব্যক্তিকে আঘাত করবেন যিনি অনেক কিছু হারিয়েছেন। তিনি চুপ ছিলেন এবং তারপর বলেছিলেন যে তিনি জানেন, কিন্তু তিনি এখনও প্রস্তুত নন, কারণ তিনি এখনও বিশ্বকে আবার ভালোবাসতে শিখছেন। তিনি মাথা নেড়েছিলেন, দুঃখিত নয় বরং রাহত অনুভব করেছিলেন। তিনি বলেছিলেন যে কিছু অনুভূতির কোনো ফলাফল হওয়া জরুরি নয়, তাদের অস্তিত্বই একটা ভালো বিষয়। পরবর্তী বছরগুলোতে তারা একসাথে কাজ করতে থাকতেন, একসাথে উড়তে থাকতেন এবং যুব প্রজন্মকে বিশ্বাস এবং দায়িত্ব শেখাতে থাকতেন। বাদশাহ একটা জাতীয় প্রোগ্রাম হয়ে গিয়েছিল, যাকে পাঠ্যপুস্তকে বিশ্বাস এবং পরোপকারের শক্তির উদাহরণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমেরিকা জুড়ে অনেক বিমানবন্দরে লোকেরা তার কথনের সাথে একটা ছোট প্লেক লাগিয়েছিল। পাইলট সেই নয় যে উড়তে জানে, বরং সেই যে কখনো তার হৃদয়কে পড়তে দেয় না। একটা শুরুর শীতের সকাল তিনি তার মেয়েকে নতুন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন, যেখানে সে বাচ্চাদের জন্য প্রথম উড়ান সিমুলেশন ক্লাসে অংশ নিতে যাচ্ছিল। ভিতরে যাওয়ার আগে মেয়েটি ফিরে জিজ্ঞাসা করেছিল, পাপা, লোকেরা কেন ওড়ে? তিনি মুচকি হেসেছিলেন। বাচ্চা বাচ্চা তিনি মুচকি হেসেছিলেন এবং বলেছিলেন, কারণ সবার কাছে কিছু এমন থাকে যেখানে তারা পৌঁছাতে চায়। মেয়েটি মাথা নেড়ে দৌড়ে গিয়েছিল। তিনি তাকে দেখতে থাকতেন। তার হৃদয় শান্ত ছিল। প্রিয়া তার কাছে এসেছিলেন। সেই দৃশ্য দেখে বলেছিলেন যে হয়তো এটা সেই মুহূর্ত ছিল যখন তিনি তার জীবনে সবচেয়ে উঁচু উড়েছিলেন। তিনি ধীরে উত্তর দিয়েছিলেন, সবচেয়ে উঁচু নয়, বরং সবচেয়ে সত্যিকারের। যখন সূর্য উঠেছিল তখন আলো নতুন বাদ ৬-এর শরীরে ছাপা অক্ষরে পড়েছিল, তাদের জন্য উড়ো যাদের আমরা ভালোবাসি। তিনি সেই শব্দগুলো দেখেছিলেন, যেন তার স্বর্গীয় স্ত্রীর স্বর আবার শুনছিলেন, তার মেয়ের হাসি শুনছিলেন এবং নিজের ক্ষমাও শুনছিলেন। তিনি জানতেন যে শেষে প্রত্যেক ক্ষতির একটা কারণ থাকে, এবং কখনো কখনো ঘা সেই মানচিত্র যা মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের দিকে নিয়ে যায়। সেই দিন যখন বাদ ৬ উড়ান ভরেছিল, তখন তিনি তাকে ততক্ষণ দেখতে থাকতেন যতক্ষণ না সে অদৃশ্য হয়ে যায়। তার হৃদয় এখন কোনো যন্ত্রণা ছিল না, শুধু শান্তি ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে উড়ান মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করা নয়, বরং নিজের ভিতরের ভয়কে দূর করা। তিনি পড়ে গিয়েছিলেন, তার ডানা ভেঙে গিয়েছিল, তিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তবুও তিনি উঠে দাঁড়িয়েছিলেন। এবং সেই মুহূর্তে তিনি জানতেন যে তিনি যা কিছু অনুভব করেছিলেন তা সব অর্থপূর্ণ ছিল, কারণ এর কারণে তিনি একটা সরল বিষয় বুঝেছিলেন, দয়ালুতাই একমাত্র জিনিস যা মানুষকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আমাদের দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো? আপনাদের চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনারা সবাই যেখানেই থাকুন সব সময় খুশি এবং নিরাপদ থাকুন। যদি আপনাদের কাছে এমন কোনো মজার বা প্রেরণাদায়ক গল্প থাকে, তাহলে কমেন্ট সেকশনে সবার সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা আপনাদের গল্প পড়ার অপেক্ষায় থাকব।